স্ক্রিন দেখা যাচ্ছে তো, আর কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি স্টার্ট করে দিচ্ছি আগে। বাকিরা যারা জয়েন করেনি করুক আস্তে আস্তে। আচ্ছা, ক্যালকুলেটরটা যেটা আমি আগের দিন বানাতে বলেছিলাম সেটা শুরু করেছো তো? মানে বানিয়েছো তো? একটু বাকি আছে, মানে ওই ডিভিশন আর ইনটু ওই ওই পোর্শনটা একটু বাকি আছে। বাকি কাজ করছে? ডিভিশন বাদ দিয়ে আরো বাকি যা যা আছে সব কাজ করছে ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আসছে। আমি জানি না তোমরা ইভেন্ট হ্যান্ডলার গুলো কিরকম অ্যাপ্রোচে দিয়েছো। দেখবো, চেষ্টা করবো আজকে যদি ব্যাপারটা আমি কিছুটা ডিসকাস করতে পারি। আজকে আমরা ডম ম্যানিপুলেশনই করব জাভাস্ক্রিপ্ট ইউজ করে। আর বেশ কিছু অন্যান্য আরও জিনিস দেখব এবার। স্পেশাল যেটা থাকবে আজকে, আমি চেষ্টা করবো আজকে ফর্ম ভ্যালিডেশনটা দেখানোর জাভাস্ক্রিপ্টে। ফর্ম ভ্যালিডেশনটা কী সেটা বলছি আমি একটু পরে। ঠিক আছে, আর আমি যদি এখানে ধরো একটা বাটন রাখি, শো অ্যালার্ট বলে একটা বাটন রেখেছি, ঠিক আছে? আর এটার একটা অন ক্লিক একটা ফাংশন রাখছি, ফাংশনটা আমাকে একটা বানাতে হবে, তো আমি ফাংশনটা বানিয়ে নিই। অ্যালার্ট জিনিসটা কি? অ্যালার্ট জিনিসটা হচ্ছে ওই ওপর থেকে নেমে আসে একটা পপ আপ টাইপ। তোমরা সবাই অন্যান্য ওয়েবসাইটের মতো দেখেছো, তো আমি জাস্ট এটাকে দেখাই। ALERT জাভাস্ক্রিপ্টের ফাংশন আছে দেখো অ্যালার্ট বলে, ঠিক আছে? আমি এখানে লিখছি হ্যালো ওয়ার্ল্ড। তো আমি কী করলাম, একটা বাটন আছে, বাটনটার আমি একটা অন ক্লিক ফাংশন লিখেছি, যখন ক্লিক হবে এই ফাংশনটা কল হবে। আর ওই ফাংশনটার মধ্যে আবার একটা ফাংশন কল করেছি, ফাংশনটার নাম হচ্ছে অ্যালার্ট, যার মধ্যে আমি একটা স্ট্রিং পাস করেছি হ্যালো ওয়ার্ল্ড। এবার এই জিনিসটা যদি রান করি, দেখো ওপর থেকে এরকম একটা লেখা আসবে হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি ওকে লেখাটায় ক্লিক করি চলে যাবে। এই জিনিসটা তোমরা অন্যান্য ওয়েবসাইটেও দেখেছো, এটাকে বলে অ্যালার্ট, ঠিক আছে? তো এটা এরকম জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। এবার যেরকম অ্যালার্ট হয় সেরকম আরেকটা জিনিস হয় হচ্ছে কনফার্ম। আমি যদি না ভুল না করে থাকি কনফার্মই হবে ওটা। এই যে কনফার্ম লিখলে এখানে দুটো অপশান থাকবে, একটা ক্যান্সেল, একটা ওকে, ঠিক আছে? আর যখন আমি অ্যালার্ট লিখছিলাম তখন দেখো একটা অপশান ছিল খালি ওকে, ঠিক আছে? তো তুমি যদি এখানে ধরো কোনো কোনো মানে কনফার্মেশন চাইছো কোনো কোনো একটা কাজ করার, যে ওই সেভ করার আগে আমরা একটা কনফার্মেশন চাই না, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য ফাইল, তো ওকে আর ক্যান্সেল, তো সেই সব সিনারিওর ক্ষেত্রে এই কনফার্মটা ইউজ করা যায়। আমি ক্যান্সেল করি হবে না,
আর ওকে করলে হবে। এবার জিনিসটা তো দেখাচ্ছি আমি, এবার কোশ্চেন হচ্ছে বুঝবো কী করে যে কখন ওকে ক্লিক হচ্ছে কখন ক্যান্সেল ক্লিক হচ্ছে। অ্যালার্টের ক্ষেত্রে সমস্যা ছিল না, অ্যালার্টের ক্ষেত্রে জাস্ট একটা অ্যালার্ট দেখানো, ওকে ক্লিক করে দিতাম বন্ধ হয়ে যেত। কিন্তু এখানে আমি ক্যান্সেল ক্লিক করলেও বন্ধ হবে, ওকে ক্লিক করলেও বন্ধ হবে। কিন্তু আমাকে যদি কিছু একটা করতে হয় বেসড অন দ্য চয়েস যে আমি ওকে করছি না ক্যান্সেল করছি, তাহলে আমাকে জিনিসটাকে মানে হ্যান্ডেল করতে হবে, যে আমাকে বুঝতে হবে যে ওকে ক্লিক হচ্ছে নাকি ক্যান্সেল ক্লিক হচ্ছে। তা আমি একটা সিনারিও ক্রিয়েট করতে চাই। আমি যদি এখানে একটা H1 রাখি, আমি দেখো এখানে একটা H1 রেখেছি, হোয়াট ইজ ইউর চয়েস। শো অ্যালার্ট করতে এখানে এই আর ইউ শিওর এই লেখাটা আসছে, কারণ আমি এখানে স্ট্রিংটা আর ইউ শিওর পাস করেছি। এবার আমি চাইছি আমি যদি ওকেতে ক্লিক করি দেন এখানে আসবে দ্য চয়েস ইজ ওকে লেখাটা, আর যদি আমি ক্যান্সেলে ক্লিক করি দেন এখানে লেখাটা আসবে দ্য চয়েস ইজ ক্যান্সেল। তার মানে এখানে আমাকে কাজটা করতে হচ্ছে বেসড অন দ্য ডিসিশন, যে আমি কোথায় ক্লিক করছি, ওকেতে ক্লিক করছি না ক্যান্সেলে ক্লিক করছি। এইটা যদি আমাকে মানে দেখতে হয় যে কোথায় ক্লিক হচ্ছে, তাহলে আমাকে দেখতে হবে যে কী রিটার্ন হচ্ছে, মানে এটা তার ফাংশান, এই ফাংশানটা কী রিটার্ন করছে। আমি যদি জিনিসটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, দেন আমি জিনিসটাকে কনসোল লগ করি। আচ্ছা রেকর্ডিংটা চলছে, ঠিক আছে। এবার দেখো আমি যখন কিছু আসেনি লেখা এখনো কনসোলে, কারণ আমি এখনো এটাতে ওকে বা ক্যান্সেল কিছু করিনি। তো আমি যদি ওকে করি লেখা আসছে ট্রু, আর যদি আমি ক্যান্সেল করি লেখা আসছে ফলস। তার মানে বুলিয়ান রিটার্ন করে, এই ফাংশনটা বুলিয়ান রিটার্ন করে, ট্রু আর ফলস। যদি ওকেতে ক্লিক করি ট্রু আসবে, যদি ক্যান্সেল করি ফলস আসবে। তো এবার আমার চেইনটা সিম্পল হয়ে গেল। তো আমি এখানে লিখবো যে ইফ রেট, মানে যেহেতু এটা ইটসেলফ বুলিয়ান তো আমাকে আর কিছু করার দরকার নেই, জাস্ট এটা লিখে দিলেই হবে। ইফ রেট মানে যদি ট্রু হয় তাহলে আমি কনসোল ডট লগ, জাস্ট আপাতত কনসোল ডট লগ করছি, চয়েস ইজ ওকে ওকে, আর না হলে আমি কনসোল ডট লগ করছি চয়েস ইজ ক্যান্সেল। এবার যদি আমি এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করি লেখা আসবে ওকে, আর যদি আমি এটাতে ক্যান্সেলে ক্লিক করি তাহলে ক্যান্সেল। এবার এই জিনিসটাই আমাকে জাস্ট এই H1টাতে করে দিতে হবে। এটা সোজা দেখিয়েছি আগেও, আইডি দিয়ে করতে পারি আমরা। আজকে আইডি দিয়ে করব না, কারণ আইডি দিয়ে ব্যাপারটা এতদিন ধরে দেখিয়েছি যে ব্যাপারটা ফ্যামিলিয়ার হয়ে গেছে। আজ একটু অন্যরকমভাবে করবো। আমি না এখানে দুটো H1 রাখছি, তো দুটো H1 আছে আমার কাছে, ঠিক আছে। আমি এই দুটো H1-এর একটা H1-এও আইডি দেবো না, আইডিও দেবো না, ক্লাস আমি নয় দিলাম পরে, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু আইডি দেবো না। আমরা এতদিন কি দেখছিলাম যে যেই H1 মানে বা যেই এলিমেন্টটাকে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করতে চাইছি সেখানে একটা আইডি দিয়ে আমরা করে দিতাম। আমি লাস্ট ক্লাসে কিছু ফাংশনও দেখিয়েছিলাম যেটাতে আমরা আইডি ছাড়াও এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারি ট্যাগ নেমের থ্রুতে বা ক্লাস নেমের থ্রুতে। আজকে সেগুলোরই ইউজেসটা দেখা। আমি যদি এখানে এবার H1s বলে একটা ভ্যারিয়েবল বানাই, দেন আমি ডকুমেন্ট থেকে গেট এলিমেন্ট বাই আইডি না করে আমি গেট এলিমেন্টস, নট এলিমেন্ট, এলিমেন্টস বাই ট্যাগ নেম। ট্যাগ নেম কোনগুলোকে বলে? এগুলোকে ট্যাগ নেম, H1 বাটন। তো গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম মানে আমি এই ফাংশনটার মধ্যে যেই ট্যাগ নেমটা দেবো সেই ট্যাগ নেমটার যতগুলো এলিমেন্ট আছে সবাই আমাকে রিটার্ন করবে, সবাইকে রিটার্ন করবে। তো
তো এইচ ওয়ানের কতগুলো এলিমেন্ট আছে? দুটো। ও আমাকে দুটো রিটার্ন করে। তো দুটো কীভাবে রিটার্ন করে? মাল্টিপল জিনিস থাকলে সেটা কিসে স্টোর করি আমরা? মাল্টিপল কিছু স্টোর করার দরকার হলে কোন ডেটা স্ট্রাকচারটা ফলো করি মেনলি, মানে কিসে স্টোর করি? ক্লাসের মধ্যে। কিসের মধ্যে? বুঝতে পারলাম না। ক্লাসের মধ্যে। ক্লাসের মধ্যে কোনো কিছু স্টোর করি না। ক্লাস স্টোর করার জন্য ইউজ করা কেবল। ক্লাস তো ব্লু প্রিন্ট, মানে কিছু পার্টিকুলার টাইপের ভ্যারিয়েবলই বলছে, ভ্যারিয়েবল বা অবজেক্ট, সেগুলো বানানোর একটা ব্লু প্রিন্ট ক্লাস। স্টোর কোথায় করবে? অ্যারে। অবশ্যই অ্যারে। একটা নাম্বার স্টোর করার জন্য একটা ইন্টিজার ভ্যারিয়েবল, 5টা নাম্বার স্টোর করার জন্য আমি কী করবো? 5টা ভ্যারিয়েবলও বানাতে পারি। আর সেখানে যদি আমার কাছে এনখানা নাম্বার থাকে তো আমি কী করবো? অ্যারে বানিয়ে নেবো। তো আমি এইচ ওয়ানস বলে যে ভ্যারিয়েবলটা ছিল তার মধ্যে এই ফাংশনটা কল করেছিলাম যে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। ও কী করলো? নামটার মধ্যেই কাজটা লেখা আছে যে আমাকে সেই এলিমেন্টগুলো দেবে যাদের ট্যাগ নেমটা হচ্ছে এইচ ওয়ান। তো দিল কি হিসাবে দেবে? অ্যারে হিসাবে দেবে। তো আমি এটাকে জাস্ট প্রিন্ট করেছি, দেখে নি কেমনভাবে আছে। দেখো আমরা HTML কালেকশন ব্র্যাকেটে 2 লেখা আছে, আর এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে দুটো H1 লেখা আছে। HTML কালেকশন মানে হচ্ছে এই অ্যারেটাকে, অ্যারেটা হচ্ছে HTML কালেকশন বেসিক্যালি, নর্মাল অ্যারে নয়, একটা ক্লাসের অবজেক্ট। মানে জিনিসটা অ্যারেই, ওটাকে মানে একটা র্যাপার ক্লাস ওই HTML কালেকশনের মধ্যে এনক্লোজ করা হয়। এই H1টা আমি হোভার করছি যখন দেখো ওই 0 নাম্বার ইন্ডেক্সের যে H1টা আছে সেটা উপরেরটা, আর 1 নাম্বার ইন্ডেক্সের যে H1টা আছে সেটা নিচেরটা। দুটো H1 পেয়ে গেছেন। আমার পেজে যদি 5টা H1 থাকতো তো আমাকে অ্যারেটার মধ্যে HTML কালেকশনটার মধ্যে 5টা H1 দিত। এইবার এই অ্যারেটার থেকে আমি কোনটাকে অ্যাক্সেস করতে চাইছি? ফার্স্টেরটাকে। কীভাবে করব? ঠিক যেমনভাবে জাভাতে করতাম। এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স করা। এই অ্যারেটা 0 নাম্বার ইন্ডেক্সটা আমি পেতে চাইছি, এটাকে, তাহলে 0। দেখো খালি এবার এটাই আসছে, হোয়াট ইজ দ্য চুজ। তো এটাকে যখন আমি পেয়ে গেলাম, এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে এটা কি হলো ব্যাপারটা বুঝলাম না আমি। কোনটা বুঝলে না বলো? এই অ্যারে ব্যাপারটা, অ্যারেটা কি জন্য আনলে আর কিভাবে আনলে ব্যাপারটা বুঝলাম না। অ্যারেটা কিভাবে আসে মানে আমাকে আমাকে ডিটেলসে বলো, কি কোনটা বুঝলাম? আমি বলছি যে অ্যারেটা কি, মানে কি কারণে অ্যারেটা এখানে আনলে তুমি, আমি আর কি কিভাবে কারণে আনলে অ্যারেটাকে এটা আনলাম? আমি হ্যাঁ হ্যাঁ। অ্যারেটাকে আনিনি, অ্যারেটাকে আমাকে রিটার্ন করেছে এই ফাংশনটা। আমি এতদিন অবধি জাভাস্ক্রিপ্ট দিয়ে ডম ম্যানিপুলেশন করেছিলাম, মানে পেজের মধ্যে কোনো কিছু লেখা চেঞ্জ করেছিলাম বা যাই হোক কিছু একটা করেছিলাম, সেটা আইডি থ্রুতে করেছিলাম, তো গেট এলিমেন্ট বাই আইডি করে। হ্যাঁ হ্যাঁ, আইডি দিয়ে করেছিল। আমি কি বললাম, আজকে আমি সেই ফাংশনটা ইউজ করব না, কারণ আমি আগের দিনের ক্লাসে আরও কয়েকটা জিনিস দেখিয়েছিলাম যে আমরা আইডেন্টিফায়ার হিসাবে শুধুমাত্র আইডিকেই ইউজ করতে পারি এমন মাথার দিব্যি নেই। ট্যাগের নাম যেটা, মানে এই যে H1, বাটন, পি, স্প্যান, ডিভ, এগুলোকে ইউজ করতে পারি। ক্লাস মানে কোনো একটা, আমরা তো ক্লাস দিই, তো ক্লাস এগুলোকে ইউজ করতে পারি, ঠিক আছে? সেই জন্য আজকে আমি কি করছি, ওই আইডিটাকে আর ইউজ করে জিনিসটাকে দেখাবো না। আমরা আজকে কি করব, ট্যাগ নেমটা দিয়ে আমরা জিনিসপত্রগুলোকে চুজ করব। আমি কি করলাম, ডকুমেন্ট থেকে সেই এলিমেন্টগুলোকে নিয়ে নিলাম যাদের ট্যাগ নেম হচ্ছে H1। তা আমার কাছে, আমি যখন গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম করছি, তার মানে কি আমার পুরো HTML এর বডিটার মধ্যে কতগুলো এলিমেন্ট থাকতে পারে যাদের ট্যাগ নেম H1? কোনো লিমিট আছে? না না, লিমিট নেই, অনেকগুলো H1 থাকতে পারে। অনেকগুলো H1 থাকতে পারে। তা আমি ফাংশনটা লিখেছি যে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, মানে ওই ফাংশনটা ইজ সাপোজ টু গিভ মি অল দ্য H1s। মানে আমি এখানে এই ট্যাগ নেম, এই ভেতরে যা ট্যাগ নেম দেবো, আমি এখানে বাটন লিখতে পারতাম, আমি এখানে যদি পি থাকতো পি লিখতে পারতাম, যাই লিখবো না কেন ও পুরো ডকুমেন্ট মানে বডিটার মধ্যে থেকে ওই ট্যাগ নেম আছে এমন সব কটা এলিমেন্ট আমাকে রিটার্ন করবে। আচ্ছা, তার মানে যতগুলো H1 থাকবে ওই H1 এর জিরোর মধ্যে ওই ভ্যালুটা ওখানে দেখাবে, H1 এর তাই তো? জিরোর মধ্যে কেন থাকবে?
পুরো জিনিসটা একটা কিছু যদি একটা ভ্যালু থাকে তাহলে সেটা কোথায় স্টোর করি আমরা? একটা ভ্যারিয়েবলে স্টোর করতে পারি, সেটা ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, স্ট্রিং হতে পারে, হ্যাঁ, কোনো হ্যাঁ। অবজেক্ট হতে পারে। মাল্টিপল ভ্যালু থাকলে কি করি? তখন অ্যারেটা আনে। তো অ্যারেতে স্টোর করি। তাহলে এই জিনিসটা আমাকে কি একটা একটা এইচ1 রিটার্ন করবে না মাল্টিপল রিটার্ন করবে? অবশ্যই মাল্টিপল রিটার্ন করবে। মাল্টিপল। তাহলে কোথায় রিটার্নটা আমি স্টোর করছি? কোথায়? এই ভ্যারিয়েবলটার মধ্যে এইচ1। তাহলে এই এইচ1টা একটা অ্যারে হবে, যেহেতু এই একটা অ্যারে রিটার্ন করছে। ক্লিয়ার? ও যেটা হ্যাঁ, রিটার্ন হ্যাঁ, করছে বুঝেছি সেটাই এবার। তো আমি এই ভ্যারিয়েবলটার মধ্যে ধরছি, মানে স্টোর করছি বেসিক্যালি। ওইটাকেই আমি কনসোল লগ মানে প্রিন্ট করে দেখালাম। তো যখন আমি এটাতে ক্লিক করছি, এই যে আমি পুরো একটা অ্যারে পেয়ে যাচ্ছি। এটা অ্যারেটার মধ্যে দুটো এলিমেন্ট আছে, এটা একটা, এটা একটা। যদি আমার এখানে আমার যদি পেজে আর একটা এইচ1 থাকতো ফর এক্সাম্পল, আর একটা এইচ1 আছে, এবার যদি আমি করি তিনটে আছে, এটা এটা এটা, যত কটা এইচ1 আছে সবাই পেয়ে যাবো। কেন পেয়ে যাবো? কারণ আমি গেট এলিমেন্টস বাই ট্যাগ নামে এইচ1 দিছি। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। এবার এইখান থেকে আমি কোনটাকে অ্যাক্সেস করতে চাইছি? ফার্স্টেরটাকে তো, কারণ আমি বলেছিলাম আমি ওইটার লেখাটাকে চেঞ্জ করতে চাই। যে আমি যখন এখানে ওকেতে ক্লিক করব ওই ফার্স্টের এইচ1 এর লেখাটা চেঞ্জ হয়ে যাবে ওকে, আর যখন ক্যান্সেলে ক্লিক করবো ওই ফার্স্টের এইচ1 এর লেখাটা চেঞ্জ হয়ে যাবে ক্যান্সেল, তাই তো? তো ওইটাকে যদি আমাকে একটা অ্যারের থেকে আমাকে যদি 0 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটাকে পেতে হয়, আমাকে কী করতে হবে? জাভাতে কীরকম লিখতাম? এরকম লিখতাম। হ্যাঁ, হ্যাঁ, এরকম লিখতাম। যদি 1 নাম্বারে ইন্ডেক্সের এলিমেন্টটাকে পেতে হয় তাহলে এরকম লিখতাম। 2 নাম্বার ইন্ডেক্সের পেতে হলে এরকম লিখতাম। 3 নাম্বার ইন্ডেক্স এখানে নেই, যদি আমি 3 নাম্বার লিখিও কি দেবে? এরর দেবে আনডিফাইন্ড। এখানে এখানে জাভাস্ক্রিপ্টে এরর দেয় না, দেখা যাচ্ছে আনডিফাইন্ড। এই আনডিফাইন্ড আর নাল এই ব্যাপারটা জাভাস্ক্রিপ্টে আমি আরেকদিন আসবো। এই ব্যাপারগুলো আছে কিছু, আনডিফাইন্ড নাল, এগুলো আমি আজকে বলছি না। এখানে এরর আছে না, আনডিফাইন্ড আছে, এটা কী এটা পরে বলবো একদিন, আজকে বলছি না। যদি 2 দিই, 2 দিলে একদম লাস্টেরটা আসবে 0, এটা 0, এটা 1, এটা 2, এই 2। সেই জন্য আমি কি করলাম, অ্যারেটাকে নিয়ে নিলাম। এবার আমি চেক করছি এই ইফ রেট মানে ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে এই কোডটা এক্সিকিউট হবে, যদি ফলস হয় এলসের মধ্যে কোডটা এক্সিকিউট হবে। যদি ট্রু হয় আমি কি করতে চাইছি? আমি কিছুই করতে চাইছি না, আমি খালি এইচ1 যে অ্যারেটা আছে তার মধ্যে যে 0 নাম্বার এলিমেন্ট আছে, মানে কোনটা? এই একদম ওপরেরটা। এবার এর এর লেখাটাকে আমি চেঞ্জ করতে চাই। তো এর লেখাটাকে কী করে চেঞ্জ করবো? এর লেখাটাকে চেঞ্জ করতে গেলে আমায় লিখতে হবে ওই আগের দিনেও, মানে আগের দিনেরগুলোতেও যেমন লিখতাম, ইনার HTML ইকুয়ালস টু কী করবো? আচ্ছা, যখন এই 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 জায়গাটা এক্সিকিউট হচ্ছে তখন আমি কোথায় ক্লিক করেছিলাম? ওকেতে। তাহলে আমি এখানে লিখে দেবো চয়েস ইজ ওকে। আর যখন এলসে যাচ্ছে মানে আমি ক্যান্সেলে ক্লিক করেছি, তো দেন আমি লিখবো এইচ1 0, মানে ওইটাই সেম ইনার HTML চয়েস ইজ ওকে। আর যদি ক্যান্সেল ক্লিক করি চয়েস ইজ ক্যান্সেল। বোঝা গেছে না? কোনো ডাউট আছে? ডাউট থাকলে ক্লিয়ার করো, নাহলে জাভাস্ক্রিপ্টে ডাউট থেকে গেলে ওটা কিন্তু স্ট্যাক হতে থাকবে, এটা দরকার নেই। বোঝা গেছে? আছে ডাউট আছে কোনো? এগোবো? বুঝেছি। বেশ। আচ্ছা, এবার ধরো আমি করতে চাইছি কালারটাকেও চেঞ্জ করতে চাইছি।
ঠিক আছে, মানে জাস্ট আমি যখন ওকেতে ক্লিক করছি লেখাটা আসছে চয়েসিস ওকে, আর আমি যখন ক্যান্সেলে ক্লিক করছি লেখাটা আসছে চয়েসিস ক্যান্সেল, ঠিক আছে। কালারটাকেও বদলাতে চাইছি, আমি চাইছি কি, আমি চাইছি যখন ওকে হবে তখন কালারটা থাকবে সবুজ, আর যখন ক্যান্সেল হবে তখন কালারটা থাকবে লাল। এই জিনিসটা এবার কী করে করবে? এই জিনিসটা করার মাল্টিপল ওয়ে আছে। মাল্টিপল মানে আমি দুটোই জানি। আমি যদি এখানে ধরো কনসোল লক করি, ঠিক আছে, কনসোল ডট লক, আচ্ছা H1 জিরোতে কি আছে, এটা কি, এইটা কনসোল লক করলে আমি কোনটা পাবো? চয়েস ইজ ক্যান্সেল, মানে ওই ফার্স্টের H1টা বেসিক্যালি ওইটা পাবো। আমি যদি এখানে ডট করে ডট দিয়ে লিখি স্টাইল, দিয়ে এইটাকে যদি আমি কনসোল লক করি দেন কি পাবো একবার দেখি। একটা কিছু দিচ্ছে সিএসএস স্টাইল ডিক্লারেশন, কি এটা কি বোঝার দরকার নেই, ঠিক আছে, আপাতত বোঝার দরকার নেই, কিন্তু কিছু একটা পাচ্ছি, ঠিক আছে, ডট স্টাইল করলে কিছু একটা পাচ্ছি। বেশ, তাহলে যখন কিছু একটা পাচ্ছি তাহলে আমি কি এরকম করতে পারি, H1 এর জিরো মানে কি, ওই ফার্স্টের H1টা, ডট স্টাইল মানে এই যে কিছু একটা পাচ্ছিলাম, এই কিছু একটাটা, ঠিক আছে। এরপর আমি যদি লিখে দিই ডট কালার ইকুয়ালস টু গ্রিন, কিছু কি হবে? কিছু তো হলো। আবার যদি ক্যান্সেলে ক্লিক করে দিই, ক্যান্সেল আছে কিন্তু ওটা সবুজই থেকে যাচ্ছে, তাহলে আমাকে কী করতে হবে, এই সেম জিনিসটা করতে হবে, এলস পার্টেও দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, এলস পার্টেও দিতে হবে অন্য, যাতে কালার চেঞ্জ হয় যদি না হয়। হ্যাঁ এটাকে রেড করতে হবে, এটা ওকে বললে হয়ে যাবে লাল, ঠিক আছে। এবার বুঝে নেওয়া যাক যে ব্যাপারটা কি হলো, যে ডট স্টাইল ডট কালার এরকম করে কি হলো কেসটা। কেসটা হচ্ছে, দেখো আমি আগের দিনেই বলেছিলাম কি, আমি একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, এঁকে দেখাচ্ছি। আমি কি বলেছিলাম যে আমাদের HTML এ মানে আমরা কি লিখি, যে এরকম ভাবে, আচ্ছা এরকম HTML ট্যাগ থাকে একটা, এখানে একটা বডি ট্যাগ থাকে, তার মধ্যে বডির মধ্যে আমরা কি লিখতে পারি, বডির মধ্যে আমরা H1 লিখতে পারি, তার মধ্যে কিছু কন্টেন্ট থাকে, তার মধ্যে আমরা আর কি লিখতে পারি, তার মধ্যে আমরা বাটন লিখতে পারি, তার মধ্যে কিছু লেখা থাকে, এখানে বডিটা শেষ করলাম, এখানে এবার এই জিনিসটা, এই পুরোটা হচ্ছে আমার ওই ডকুমেন্টটা, মানে যেটা আমরা জাভাস্ক্রিপ্টে করি না, ডকুমেন্ট ডট করে, তো বেসিক্যালি ভুল বললাম, ডকুমেন্টে এই জিনিসটা পাই, এই বডির মধ্যেকার জিনিসটা পাই, ডকুমেন্ট মানে এটা পাই। তো ডকুমেন্ট অবজেক্ট মডেলটা কীরকম হয়, ডকুমেন্ট অবজেক্ট মডেলটা আমি পুরো ব্যাপারটাকে বডির থেকে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের একদম টপে সবাইকে এনক্লোজ করে আছে কে, বডি, সবার উপরে বডি, মানে এই যা কিছু আমি লিখবো, মানে যা ওয়েবসাইটে যাই বানাই না কেন আমি, সেটা ফেসবুকের একটা পেজ হতে পারে, সেটা গুগলের পেজ হতে পারে, যাই থাকুক না কেন সেটা বডির মধ্যে থাকবে। তাহলে সবার প্যারেন্ট হচ্ছে কে, বডি। এবার বডির মধ্যে কে আছে, একটা H1 আছে, একটা বাটন আছে, তাহলে তারা কে, তারা হচ্ছে বডির চাইল্ড, ঠিক আছে। তাহলে বডির একটা চাইল্ড কে, এই H1টা, আর একটা চাইল্ড কে, এই বাটনটা, ঠিক আছে। আচ্ছা এবার ধরো আমি এখানে একটা ডিভ লিখেছিলাম, মানে আমরা লিখি তো ডিভ, আচ্ছা আমি এটা লিখছি বড় ধরতে হবে,
ডিভের মধ্যে আবার একটা প্যারাগ্রাফ আছে, একটা ফর্ম আছে, আর ডিভটা শেষ হলো। তাহলে সবাই কার মধ্যে আছে? বডির মধ্যে। বডির মধ্যে কাকে কাকে আমি এখন অবধি লিখে ফেলেছি? H1 আছে, H1 কে লিখে ফেলেছি। বাটন আছে, বাটনটাকে লিখে ফেলেছি। ডিভটা, তাহলে আরেকটা চাইল্ডকে ডিভ। ডিভের মধ্যে আবার কিছু চাইল্ড আছে, পি আর ফর্ম। তাহলে তারা কার চাইল্ড? তারা ডিভের চাইল্ড। ডিভের মধ্যে কে আছে? একটা পি আছে, মানে প্যারাগ্রাফ ট্যাগ, একটা ফর্ম ট্যাগ আছে। আবার ফর্মের মধ্যে আমি এখানে কিছু লিখিনি, কিন্তু ফর্মের মধ্যে আমরা লিখতে পারি তো। আমরা ফর্মের মধ্যে কী লিখতে পারি? আমরা ফর্মের মধ্যে লেবেল দিই, আমরা ফর্মের মধ্যে ইনপুট দিই, আমরা ফর্মের মধ্যে বাটন দিই। এই যে এই পুরো জিনিসটাকে, এই হায়ারার্কি, এই জিনিসটা কি মানে বোঝা যাচ্ছে এটাকে আমি কীভাবে লিখছি? কেন জিনিসটা করছি সেটা আমি বলছি। এটা এটা বোঝা যাচ্ছে মানে আমি কী লজিকে এই জিনিসটাকে করলাম? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এবার এইটা, এটা কেন কেন মানে কেন ইম্পর্টেন্ট? জাভাস্ক্রিপ্টের কাছে এই জিনিসটা থাকে, এই পুরো ট্রিটা থাকে। তুমি যাই লেখো না কেন তোমার ওয়েবসাইটে, ও জিনিসটাকে এরকম একটা ট্রি ফরম্যাটে বানিয়ে নেয়। এবার এই ট্রিটার মধ্যে এই যে এরা যারা আছে, এরা কি হিসাবে থাকবে? আমার এখানে HTML এর মধ্যে তো একটা ট্যাগ হিসাবে আছে, এটা একটা H1 ট্যাগ, এটা একটা বাটন ট্যাগ, এটা একটা ডিভ ট্যাগ। এখানে কি হিসাবে থাকবে? এখানে অবজেক্ট হিসাবে থাকবে। এটা হচ্ছে একটা H1 অবজেক্ট, এটা হচ্ছে বাটন অবজেক্ট, ঠিক আছে? এদের এদের প্যারেন্ট ক্লাসটার নাম এটা মানে দেখতে পাওয়ার পরে এটা HTML এলিমেন্ট বলে। মানে যেটা ক্লাসটা, যেটা জাভাতে সব কিছুর ক্লাস থাকে তো, জাভাস্ক্রিপ্টেও ক্লাস থাকে, তাদের যে ক্লাসটা, সেই ক্লাসটার নাম হচ্ছে HTML এলিমেন্ট। এর একটা HTML এলিমেন্টের অবজেক্ট H1, একটা HTML এলিমেন্টের অবজেক্ট বাটন, একটা HTML এলিমেন্টের অবজেক্ট ডিভ, এটা একটা HTML এলিমেন্টের অবজেক্ট পি, এটা একটা HTML এলিমেন্টের অবজেক্ট ফর্ম, ঠিক আছে? এবার এটা আমি কেন বললাম? এটা বললাম এই কারণেই, যেহেতু এরা সবাই এক একটা ক্লাস, তো এদের কিছু নির্দিষ্ট প্রপার্টিস থাকে। সেম প্রপার্টি হচ্ছে এই ডট স্টাইলটা। এই H1 যেটা ছিল আমার অ্যারে ছিল, অ্যারে কিসের অ্যারে? HTML এলিমেন্টের অ্যারে। কি HTML এলিমেন্ট? H1। তো ওই অ্যারেটার মধ্যে থেকে আমি একটা পার্টিকুলার এলিমেন্টকে তুলে নিয়েছি ইন্ডেক্সিং করে। তো আমার কাছে একটা অ্যারে ছিল অনেক কটা H1 এর, অনেক কটা HTML এলিমেন্ট অবজেক্টের, তার মধ্যে আমি একটা অবজেক্টকে তুলে নিয়েছি ইন্ডেক্সিং করে। তো যেহেতু ওটা একটা অবজেক্ট, তাহলে ওর কিছু প্রপার্টি আছে, তো স্টাইল হচ্ছে ওর একটা প্রপার্টি, ঠিক আছে? স্টাইলের মধ্যে এই ডট কালারটা, মানে এটা এগুলো হচ্ছে বেসিক্যালি জেসন, মানে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। মানে এটা জাভাতে হতো না, মানে প্রপার্টির মধ্যে আবার প্রপার্টি, মানে দুটো ডট, এই ব্যাপারটা জাভাস্ক্রিপ্টে হয়তো দেখো, মানে জাভাতে হয়তো দেখো, জাভাস্ক্রিপ্টে আসছে। জিনিসটা কি আমি যাব, জেসনটা কি আমি যাব, তো জেনে রাখো যে পুরো ব্যাপারটা একটা প্রপার্টি, স্টাইল ডট কালার, ঠিক আছে? সেই জন্য জিনিসটাকে আমরা এরকমভাবে অ্যাক্সেস করতে পারছি, যেহেতু এরা সবাই এক একটা অবজেক্ট। আমি ব্যাপারটাকে একটু ডিপে গিয়েই বললাম, আমার মনে হলো এটা জানাটা দরকার ছিল, কারণ এরপরেও সিবলিং, চাইল্ড, এগুলোর ব্যাপার স্যাপার আছে। বোঝা গেছে? বুঝতে পেরেছ কি বলতে চাইলাম আমি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এবার আমরা জিনিসটাকে এরকমভাবে না করে, আমার যতদূর মনে পড়ে এরকমভাবে করা যেত। শুধু ডট স্টাইল করলে
মানে ধরো তুমি খালি খালি কালারটাকে চেঞ্জ করো, আমি এখানে খালি কালারটাকে চেঞ্জ করো, তো আমি কী করলাম স্টাইল ডট কালার গ্রিন লিখে দিলাম। তো তুমি ধরো শুধু সিএসএস লিখতে চাইছো, মানে তুমি এরকমভাবে লিখতে চাইছো না ব্যাপারটাকে, তুমি ডট স্টাইল করে এখানে করে দিতে পারো কালার রেড। এবারও দেখো কাজ করো, মানে এইটা হচ্ছে সিএসএস, এটা যে সিএসএস তার প্রমাণ হিসেবে আমি সিএসএস এর মতোই লিখেছি, দেখো একটা সেমিকোলন দিয়েছি, কোলন দিয়েছি, ঠিক আছে। তো তোমার যদি মনে হয় যে আমি এরকমভাবে সব কটা, মানে দেখো এই যে সিনট্যাক্সটা, এই যে ব্যাপারটা যে স্টাইল ডট কালার, এইটা ফলো করে আমাকে যদি সাপোজ আমি বলছি আমি টেক্সট অ্যালাইনটাকে চেঞ্জ করছি, আমি টেক্সট অ্যালাইনটাকে রাইট করতে চাই, তাহলে আমাকে কী করতে হতো, তাহলে আমাকে করতে হতো h1s এর 0.style ডট, আমি জানি না টেক্সট অ্যালাইনটা এরকমই লেখা আছে, টেক্সট অ্যালাইন ইকুয়ালস টু রাইট। যদি ওকে করি তো রাইটে চলে গেল। তো আমাকে টেক্সট অ্যালাইনটা করতে গেলে এরকমভাবে করতে হতো, কিন্তু তুমি ধরো চাইছো না এরকমভাবে লিখতে, ব্যাপারটা মনে টিডিএস মনে হচ্ছে, ধরো তুমি অনেক স্টাইল চেঞ্জ করবে, 10টা স্টাইল চেঞ্জ করবে, মানে 10টা সিএসএস প্রপার্টি লিখবে, তো দেন এরকমভাবে লেখাটা 10 লাইন লিখতে হবে জাভাস্ক্রিপ্ট, অসুবিধা ব্যাপারটা। তখন তুমি কী করতে পারো, তখন তুমি ব্যাপারটাকে এরকম করতে পারো যে ডট স্টাইল দিয়ে নর্মাল সিএসএস লিখে দেবে। তো কী করবো, টেক্সট অ্যালাইন রাইট, এবার একটাই ডট স্টাইলের মধ্যে তুমি যা সিএসএস লিখবে পুরোটা একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে, এই কালার রেডটাও অ্যাপ্লাই হয়েছে আবার টেক্সট অ্যালাইন রাইটটাও অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, তো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে সব কিছু করতে পারি, মানে একটা এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে যা যা করা যাওয়া সম্ভব সব কিছু করা যায়। আরেকটা ব্যাপার, সিএসএস এর প্রপার্টিটার নাম কি, টেক্সট ড্যাশ অ্যালাইন, টেক্সট ড্যাশ অ্যালাইন। আমি যখন একটু আগে জাভাস্ক্রিপ্টে লিখলাম, আমি কিন্তু এরকম লিখলাম, এটাকে বলে ক্যামেল কেসিং, মানে টেক্সট অ্যালাইন দুটো কথা, তো দুটো কথাকে সিএসএস এ সেপারেট করে কি দিয়ে, ড্যাশ দিয়ে, কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইরকম কোনো ব্যাপার সাপোর্ট করে না, মানে কোনো ভ্যারিয়েবল বা কোনো প্রপার্টির নাম আমরা এরকম লিখতে পারি না, সেটা একটা এরর আছে। তার জন্য কি করা হয়, ক্যামেল কেসিং ইউজ করা হয়। অ্যালাইন মানে দুটো কথাকে এরকম হয়, মানে যেখানে যেখানে, মানে এটা একটা কনভেনশন, মানে তুমি যে কোনো জিনিস, ধরো আমি আর একটা এক্সাম্পল নিই, ব্যাকগ্রাউন্ড কালার কিংবা বর্ডার রেডিয়াস, তো বর্ডার ড্যাশ রেডিয়াস ওটা হয়ে যাবে ক্যামেল কেসিংয়ে বর্ডার রেডিয়াস 8টা বড়, ঠিক আছে। তো এরকম যাই হোক না কেন ব্যাপারটা এই কনভেনশনটাই ফলো হয়, এই ক্যামেল কেসিংয়ের ব্যাপারটা। আমি দুটো জিনিসই দেখিয়ে রাখলাম, আমি এখানে এটাকেও লিখে রাখছি, কমেন্ট করে দিচ্ছি, যদি ওকে করি তাহলেও রাইটে যাবে, লেখার স্টাইলটা আলাদা রকম, আর যদি ক্যান্সেল করি তাহলেও রাইটে থাকবে, লেখার স্টাইলটা আলাদা রকম, মানে দুটো দুরকমভাবে আমি সিএসএসটাকে চেঞ্জ করেছি, ঠিক আছে। আচ্ছা এটাকে না সেন্টারে করে দিই, তাহলে জিনিসটা ঠিক হবে। ওকে করলে রাইটে যাবে, আর ঠিক আছে বেশ। এবার এই জিনিসটা ইউজ করে আমরা জাভাস্ক্রিপ্টে ফর্ম ভ্যালিডেশন করতে পারি। ফর্ম ভ্যালিডেশন জিনিসটা কি, ফর্ম ভ্যালিডেশন বলতে গেলে আমার একটা ফর্ম বানাতে হবে, আমি একটা ফর্ম বানাবো, আমি একটা ফাইল বানিয়ে দিচ্ছি। আচ্ছা এত দূর অবধি কারো কোনো কোয়েশ্চেন আছে? না না, ঠিক আছে।
একটা ফর্ম বানিয়ে নিচ্ছি আগে, ঠিক আছে? ফর্মে এখানে দুটো জিনিস দেবো। বেসিক্যালি আপাতত এগুলোই থাক। বেশ, এই অবধি জিনিসপত্র সিম্পল ছিল, সবই বলে দিয়েছিলাম, এগুলো আগের থেকেই জানা ছিল। লেভেলটাকেই আমি এই ফর কনফ পাসওয়ার্ড দিয়েছি, এই কনফ পাসওয়ার্ডটা নিচের আইডি, নিচের ইনপুটটা। তো তাতে সুবিধাটা কী হচ্ছে, তার সুবিধাটা এটাই হচ্ছে যে লেভেলটার ওপর যদি আমি ক্লিক করি এই কনফার্ম পাসওয়ার্ড লেখাটার ওপর, তাহলে আমার কার্সারটা এখানে চলে আসবে অটোমেটিক, ঠিক আছে? বেশ, এই সেম জিনিসটা এই ইউজার নেমেতেও হবে, পাসওয়ার্ডেও হবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা দেওয়ার সেটা হচ্ছে টাইপ। আমার পাসওয়ার্ডের টাইপটাকে আমাকে দিতে হবে হচ্ছে পাসওয়ার্ড, আর কনফার্ম পাসওয়ার্ডেরটাও তাই করে দিই, টাইপ হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? এবার যদি পাসওয়ার্ডের কনফার্ম পাসওয়ার্ডে কিছু লিখতে যাই ওটা ওইরকম আসবে, ঠিক আছে? আচ্ছা, আর এই ফর্মটার মধ্যে কিছু বেসিক স্টাইলিং আমি করে নেবো। ফ্লেক্স বক্স শিখে গেছি তো জিনিসপত্র আমার লাইফ ইজি হয়ে গেছে স্টাইলিং করার ক্ষেত্রে অবশ্যই। এই ফর্মটার আমি একটা আইডি দেবো, সাইন আপ ফর্ম, হ্যাশট্যাগ সাইন আপ ফর্ম। কেন হ্যাশট্যাগ? যেহেতু আইডি। এর আমি ডিসপ্লেটা করে দেবো ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স করতেই ম্যাজিক্যালি সবাই পাশাপাশি চলে আসবে। নিচে আনতে গেলে আমায় লিখতে হবে হচ্ছে ফ্লেক্স ডিরেকশান কলাম। ফ্লেক্স ডিরেকশান কী হতো, নিচে নিচে চলে আসতে হবে। তো সবাই নিচে নিচে চলে এলো। আর কি করব, আর করব উইথটাকে করব হচ্ছে কত, 200 পিক্সেল, আর একটু বেশি করে। হ্যাঁ, ঠিক আছে, সবাই নিচে নিচে চলে এলো। আর আর কি বাকি? আর কিছু বাকি নেই, আপাতত এইটার ওপরই কাজ করি, দেন স্টাইলিং তো শিখিয়েছি, করবে নিজেরা। আচ্ছা, আর বাটনটার ওপর কিছু আমি বেসিক স্টাইলিং অ্যাড করি। বাটনটা একটা ক্লাস দিচ্ছি বিটিএন। আচ্ছা, আমার যে অভ্যাসটা, এই সবসময় বাটনে একটা বিটিএন ক্লাস দেয়, একটা বুটস্ট্র্যাপের অভ্যাস। আমি বুটস্ট্র্যাপ দেখাবো, তো যেদিন দেখাবো সেদিন বুঝতে পারবে কেন আমি সবসময় বাটন বিটিএন নিই। এর একটা উইথ লাগবে,
উইথ লাগবে হচ্ছে ফিট কন্টেন্ট, আর padding 8 pixels, background color blue violet, color white, আচ্ছা আর border none, border radius 5 pixels, margin 3 pixel আর কার্সার পয়েন্টার। তো ডান। বেশ, এইবার আমি মেন জায়গায় আসছি, সেটা হচ্ছে ভ্যালিডেশন। দেখো আমি যদি সাইন আপটায় ক্লিক করে দিই, এইখানটায় খেয়াল রাখবে, ঠিক আছে? বা আমার ব্রাউজারটা রিলোড হয়ে যাবে, ওই যে রিলোড হচ্ছে মানে ফর্মটা সাবমিট হচ্ছে। কোথায় সাবমিট হচ্ছে? এই 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 পেজটাতেই সাবমিট হচ্ছে বারবার, কারণ আমি এখানে কোথায় সাবমিট হবে সেটা লিখে দিই। এই ব্যাপারটাই আমি যখন সার্ভার সাইড করাবো তখন যাব। এখন আপাতত জেনে রাখো, এটা রিলোড হচ্ছে মানে ফর্মটা সাবমিট হচ্ছে, ঠিক আছে? কোথায় সাবমিট হচ্ছে, কীভাবে সাবমিট হচ্ছে সেগুলো পরের কথা। এটাতে ক্লিক করছি, পেজ রিলোড হচ্ছে মানে ফর্ম সাবমিট হচ্ছে। এই বাটনটা কোথায় আছে? বাটনটা ফর্মটার মধ্যে আছে, এই যে ফর্ম বলে যেটা আছে তার মধ্যে আছে বাটনটা। তো বাটনটা ক্লিক করলে পেজটা রিলোড হচ্ছে মানে ফর্মটা সাবমিট হচ্ছে। বেশ, তো আমি যদি কি করি, কিছু না দিয়ে, এগুলোতে কিছু দিইনি তো, ফাঁকা আছে, তাও যদি এটাতে ক্লিক করি রিলোড হচ্ছে মানে ফর্ম সাবমিট হচ্ছে। তো এবার যদি আমি এখানে এইগুলোতে লিখে দিই রিকোয়ার্ড করে লিখে দিই, তা দেখো এরকম একটা ভ্যালিডেশন আসে, সেটা ব্রাউজার আমার হয়ে করে দেয়, ঠিক আছে? কিন্তু এই ব্যাপারটা এরকমই, মানে এটাকে স্টাইল করা যায় না, মানে এটা এরকমই আসবে, তুমি চেঞ্জ করতে পারবে না, লেখাটাকেও চেঞ্জ করতে পারবে না, বা যেমনভাবে আসছে সেটাকেও চেঞ্জ করতে পারবে না। তুমি ধরো চাইছো নিজের মতো করতে, যে আমার মতো নিজে একটা লাল রঙের লেখা আসবে, কিছু সবুজ রঙের লেখা আসবে, হ্যানত্যান এসব আসবে। সেই জিনিসটার জন্য আমাদের ইউজ করতে হবে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? আমি এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ বানিয়ে নিই। সবার আগে আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে কখন আমি চেক করব যে এদের মধ্যে, এই বাক্সগুলোর মধ্যে কিছু লেখা আছে কিনা, কিছু কন্টেন্ট আছে কিনা। কখন চেক করবো সেটা? কখন চেক করবো কি মনে হচ্ছে? বাটনে যখন ক্লিক করব, বাটনটা যখন ক্লিক করছি তখন কি হচ্ছে? ফর্মটা সাবমিট হচ্ছে, তাই তো? এই যে ফর্মটা সাবমিট হচ্ছে, এটাও একটা ইভেন্ট। আমি কি বলেছিলাম, এই ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারে যাই হোক না কেন, কোনো কিছু চেঞ্জ হচ্ছে বা কিছু আমি নাড়াচ্ছি, মাউস নাড়াচ্ছি, কিছু টাইপ করছি, পেজ রিলোড হচ্ছে, যাই হোক না কেন সব কিছু একটা ইভেন্ট। তো এই যে ফর্ম সাবমিট হচ্ছে এটাও একটা ইভেন্ট। এই ইভেন্টটার কী নাম? এই ইভেন্টটার নাম হচ্ছে সাবমিট ইভেন্ট। মানে সব কিছু ইনটুইটিভ, মানে বাটন ক্লিক করছি কী নাম? ইভেন্টটার ক্লিক ইভেন্ট। ফর্ম সাবমিট করছি তার নাম কি? সাবমিট ইভেন্ট। তো ওই সাবমিট ইভেন্টের করেসপন্ডিং আমার একটা ইভেন্ট হ্যান্ডলার অ্যাসোসিয়েট করতে হবে। আমি বাটনের ক্ষেত্রে ক্লিক ইভেন্টের করেসপন্ডিং ইভেন্ট হ্যান্ডলার কীভাবে অ্যাসোসিয়েট করতাম? আমি লিখে দিতাম এখানে, লিখে দিতাম হচ্ছে কি অন ক্লিক দিয়ে ফাংশনের নাম লিখে দিতাম। এক্ষেত্রে আমি কি করব? ফর্মে যাব, অন সাবমিট দিয়ে ফাংশনের নাম লিখে দেবো, হ্যান্ডেল সাবমিট, কিংবা ভ্যালিডেট ফর্ম, ঠিক আছে? আর ফাংশনটা আমি এখানে নিচে বানিয়েও নেব, ফাংশন ভ্যালিডেট ফর্ম। এখানে আমি একটা কনসোল লগ করছি,
form is getting submitted। এবার যদি ধরো আমি এটাতে ক্লিক করি, আচ্ছা ও আমাকে করতে দেবে না, আমি রিকোয়ার্ড লিখে দিচ্ছি কেটে। দেখো নিচে নিচে খেয়াল করবে কিছু একটা লেখা আসছিল, কিন্তু পেজটা রিলোড হয়ে ওটা আবার চলে যাচ্ছে। ওই যে এলো ফর্ম ইজ গেটিং সাবমিটেড লেখাটা এলো, কিন্তু পেজটা সাবমিট হয়ে চলে গেল। তার মানে এখানে সমস্যা রয়েছে যে আমি অন সাবমিট ইভেন্টটাতে আমার একটা ইভেন্ট হ্যান্ডলার লাগিয়েছি ভ্যালিডেট ফর্ম, তো ফাংশনটা কল হচ্ছে, আমি ফাংশনটায় যা যা কাজ করিয়েছি সেসব কাজ হচ্ছে, সবই হচ্ছে ঠিক আছে, কিন্তু ফর্মটা যেহেতু সাবমিট হচ্ছে, আর ফর্ম সাবমিট হলে যেহেতু ব্রাউজার রিলোড হয়, আমার লেখাটা চলে যাচ্ছে। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে কারণ এই অবধি? না। এটা ডিফল্ট বিহেভিয়ার যে ফর্ম সাবমিট হলে ব্রাউজার রিলোড হয়। ঠিক আছে, এটা কেন হয় এইসব ডিটেলসে পড়ে যাও, আপাতত জেনে রাখো ফর্ম যখনই সাবমিট হবে কোনো ওয়েব পেজে, যখনই কোনো ফর্ম থাকে, তোমরা যাই ওয়েব পেজে যাও কোনো না কোনো ফর্ম সাবমিট হয়। ফেসবুকের ওই সার্চে, ফেসবুক কেন যে কোনো ওয়েবসাইটে যে সার্চগুলো থাকে ওগুলো একটা ফর্ম, ওখানে এই একটা করে টেক্সট বক্স থাকে, একটা করে সার্চ যে বাটনটা থাকে ওটাতে ক্লিক করলে ওই ফর্মটা সাবমিট হয়, দেন ওই সার্চ যেটা লিখছো সেটা সার্চ হয়ে সার্ভার থেকে রেজাল্টটা আসে। আবার ফর্মটা দেখবে সার্চ করলে পেজ রিলোড হয়, মানে ফর্ম সাবমিট হচ্ছে। কিছু কিছু ওয়েবসাইটে কিন্তু হয় না, যেমন ফেসবুকেতে হয় না, ইউটিউবে হয় না, পেজ রিলোড হয় না। ঠিক আছে, রেজাল্টটা লোড হয়, অবশ্যই রেজাল্টটা লোড হয়, কিন্তু গোটা পেজটা রিলোড হয় না। এইগুলোকে বলা হচ্ছে এসপিএ, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। এগুলো ডিটেলসে একদম লাস্টের দিকে যাবো, জাস্ট টার্মটা বলে রাখলাম। কিন্তু ডিফল্ট বিহেভিয়ার যেটা সব ব্রাউজারে, পৃথিবীর সব ব্রাউজারে ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে ফর্ম সাবমিট হলে পেজ রিলোড হবে। এইবার ফর্মটা সাবমিট হচ্ছে, ও কি দেখছে, ফর্মটা যখন সাবমিট হবে তখন এই ভ্যালিডেট ফর্ম বলে ফাংশনটাকে কল করে দিল, ও কল করে দিল, কি হয়েছে সেখানে, ফর্ম ইজ গেটিং সাবমিটেড, বেশ ফর্ম ইজ গেটিং সাবমিটেড লেখাটাও লিখেও দিল, যেহেতু ডিফল্ট বিহেভিয়ার ফর্ম ব্রাউজারটাকে রিলোড করলো, লেখাটা চলে গেল। এইটা এখন অবধি হলো, তার মানে আমার কাজটা কি এবার, মানে আমার কাজটা কি, আমি পুরো ফ্লোটাকে এখানে কমেন্ট করে লিখছি। ঠিক আছে, ঠিক আছে, এই চারটে হচ্ছে আমাদের কাজ। প্রথমে আমাকে ওই সাবমিশনটা যেটা অটোমেটিক হয়ে যাচ্ছে বাই ডিফল্ট, পেজটা রিলোড হয়ে যাচ্ছে, ওটাকে আমাকে হল্ট করতে হবে, মানে আটকাতে হবে। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ যেটার জন্য আমি পুরো ফাইলটা আলাদা করে বানালাম, যে আমাকে ব্যাপারটাকে ভ্যালিডেট করতে হবে। যত কটা ইনপুট আছে, তিনটে ইনপুট আছে, তিনটে ইনপুটকে ভ্যালিডেট করতে হবে। তো প্রথমটার ক্ষেত্রে ভ্যালিডেশনটা কীরকম হতে পারে, মানে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন স্পেসিফিক, তোমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ভ্যালিডেশনটা অন্যরকম হতেই পারে। আমি আমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ভ্যালিডেশনটা বলছি। তো আমার অ্যাপ্লিকেশন আমি কীরকম বলতে চাইছি, আমার যে ইউজার নেমটা থাকবে সেই ইউজার নেমটা অ্যাটলিস্ট 3টে ক্যারেক্টার থাকতেই হবে। ঠিক আছে, ফাঁকা থাকলে হবে না, 3টে ক্যারেক্টার থাকতেই হবে। আমার যে পাসওয়ার্ডটা সেখানে অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার থাকতেই হবে। সেখানে অ্যাটলিস্ট একটা নাম্বার, একটা আপার কেস ক্যারেক্টার, একটা লোয়ার কেস ক্যারেক্টার আর একটা স্পেশাল ক্যারেক্টার থাকতেই হবে। ঠিক আছে, আর কনফার্ম পাসওয়ার্ডটা কি, কনফার্ম পাসওয়ার্ডে যে লেখাটা থাকবে, এখন দেখো আমি এখানে হিজিবিজি কিছু একটা লিখে দিলাম, আবার কনফার্ম পাসওয়ার্ডেও হিজিবিজি কিছু একটা লিখে দিলাম, দুটোর মধ্যে কোনো মিল নেই। ইউজার নেমও কিছু একটা হিজিবিজি লিখে দিলাম, সাইন আপ করলাম, রিলোড হয়ে গেল, পেজটা রিফ্রেশ হয়ে গেল। কিন্তু আমি এটা করতে চাইছি না, আমি চাইছি কনফার্ম পাসওয়ার্ডে যেটা দেবো সেটা যেন এটার সাথে সেম থাকে, সেই ভ্যালিডেশনটা আমায় করতে হবে। এই কটা হচ্ছে আমার এই ভ্যালিডেশনের কাজ, এই 2 নম্বর জায়গায় ভ্যালিডেশনের কাজ। তারপর আমি কি চেক করবো সব কটা কি ঠিকঠাক আছে, মানে আমার ইউজার নেমে 3টে ক্যারেক্টার আছে, পাসওয়ার্ডে ওই ব্যাপারটা ম্যাচ করছে যে 8টা ক্যারেক্টার থাকতে হবে,
আপার কেস লোয়ার কেস নাম্বার স্পেশাল কেস ক্যারেক্টার থাকবে, আর কনফার্ম পাসওয়ার্ডে যেটা দিয়েছি সেটাও এর সাথে ম্যাচ করছে। তো দেন আমি কী করছি, প্রসিড উইথ দ্য ফর্ম সাবমিশন, আমি ফর্মটা সাবমিট করিয়ে দিলাম। এই যে আটকানো ছিল ফার্স্ট স্টেপে যে আটকে ছিলাম সেটাকে আমি এবার কন্টিনিউ করে দিলাম, যে সাবমিট করে দাও, চাপ নেই। যদি না হয় আদারওয়াইজ আমি কী করছি, ওই আটকেই রাখছি, আমি করছি না, মানে ঠিকঠাক নেই তো কেন করবো সাবমিট। বোঝা গেছে স্টেপগুলো? তাহলেই আমি এগোবো। হ্যাঁ হ্যাঁ বলুন। তাহলে এখানে আমার ফার্স্ট স্টেপ কী হচ্ছে, আটকানো। কীভাবে আটকায়? আচ্ছা, আটকাতে গেলে আবার একটা ইভেন্ট চাই। ইভেন্টটা না আমি একবার প্রিন্ট করে দেখে নিচ্ছি, দেন আমি বলছি কি। এক মিনিট দাঁড়া, আমি ওইটা একবার দেখে নিই, ওটা কোথা থেকে পায়। এতক্ষণ অবধি আমি কি করছিলাম, ফাঁকা রাখছিলাম এটাকে, ঠিক আছে। মানে এতদিন অবধি আমরা কি দেখেছি, ক্লিক ইভেন্টার হ্যান্ডলার দেখেছি। আজকে প্রথমবার অন্য একটা ইভেন্টের হ্যান্ডলার দেখছি, সাবমিট ইভেন্টের। তো এতক্ষণ অবধি আমরা কি করতাম, অন ক্লিকে যে ফাংশনটা লিখতাম ব্র্যাকেটের মধ্যে এখানটা ফাঁকা রাখতাম, কিছু লিখতাম না। কিন্তু এবার আমি একটা জিনিস লিখছি, ইভেন্ট, ঠিক আছে। আর যেহেতু একটা 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 প্যারামিটার আমি পাস করাচ্ছি আমার ফাংশনটাকে, তাহলে আমাকে এখানে ক্যাচও করতে হবে। তা আমি এখানে নাম দিচ্ছি ই, ঠিক আছে। প্যারামিটারটার নাম দিচ্ছি, আর্গুমেন্ট হিসেবে পাস হচ্ছে ইভেন্ট, আর প্যারামিটারটার নাম দিচ্ছি ই। নর্মাল আমি ইটাকে এখানে যদি প্রিন্ট করি, মানে জাস্ট কনসোল লক করি, কিছুক্ষণের জন্য দেখবে এখানে কিছু একটা লেখা আসবে, মানে ব্রাউজারটা রিলোড হয়ে যাবে অবশ্যই, দেখো এটা কিছু একটা লেখা এলো। তোমরা পড়তে পারছো কিনা জানি না, আমি পড়তে পারলাম। যেটা আসছে সেটা হচ্ছে একটা সাবমিট ইভেন্টের অবজেক্ট আসছে, ঠিক আছে। এই জিনিসটা কি হলো, এই ইভেন্ট যেটা, এটা হচ্ছে এই ইভেন্টটা যেটা অ্যাকচুয়ালি এখন অকার হচ্ছে। কখন অকার হচ্ছে, যখন এই ফাংশনটা কল হচ্ছে। এই ফাংশনটা কখন কল হবে, যখন ফর্মটা সাবমিট হবে। আর ফর্মটা যখন সাবমিট হবে তখন এই ইভেন্ট বলে যেটা আমি লিখেছি এখানে, এর মধ্যে কি থাকবে, এর মধ্যে এই সাবমিট ইভেন্ট যেটা, মানে ফর্মটা যে সাবমিট হচ্ছে তার যে ইভেন্টটা, সেই পুরো অবজেক্টটা থাকবে। তো ওই পুরো জিনিসটাকে, ওই পুরো অবজেক্টটাকে আমি পাস করাচ্ছি আমার ইভেন্ট হ্যান্ডলারটাকে। আমার ইভেন্ট হ্যান্ডলারটার নাম কি, ভ্যালিডেট ফর্ম, ওকে আমি পাস করাচ্ছি। তো ওকে যখন আমি পাস করালাম অ্যাজ অ্যান আর্গুমেন্ট, তাহলে আমাকে ফাংশন ডেফিনেশনটায় প্যারামিটার হিসেবেও কিছু একটা রাখতে হবে যাতে এই আর্গুমেন্টটাকে ক্যাচ করা যায়। এই আর্গুমেন্টটাকে ক্যাচ করছে কে, ই। বেশ, এই ইভেন্টটাকে নিয়ে আমার লাভটা কী হয়, একটা ইভেন্টের মধ্যে থাকে কি, ইভেন্টের সোর্স থাকে আর ইভেন্টের ডেস্টিনেশন থাকে, ঠিক আছে। মানে ধরো আমি একটা বাটনে ক্লিক করছি আজকে, এই বাটনটায় ক্লিক করছি, তাহলে ওই যে বাটনটায় ক্লিক হলে একটা ইভেন্ট জেনারেট হবে। ইভেন্টটার নাম কি, ইভেন্টটার নাম হচ্ছে ক্লিক ইভেন্ট। তো ওই ক্লিক ইভেন্টটা
কোথা থেকে জেনারেট হয়েছে, এই পার্টিকুলার এলিমেন্টটা থাকে, পেজের অন্য আর কোনো বাটন থেকে না, পার্টিকুলার এই বাটনটা থেকেই। তো এই বাটনটা হচ্ছে ওই ইভেন্টটার সোর্স, এখান থেকে জেনারেট হয়েছে। টার্গেট কি, মানে ওই ইভেন্টটা ওখান থেকে জেনারেট অন্য কোথাও যাচ্ছে না, তো ওটাই টার্গেট হবে, মানে যেটাকে বলে ডেস্টিনেশন। ফর্মের ক্ষেত্রে সাবমিট হচ্ছে যখন ফর্মটা, কোন ইভেন্ট জেনারেট হচ্ছে, একটা সাবমিট ইভেন্ট জেনারেট হচ্ছে। সেই সাবমিট ইভেন্টটা কে জেনারেট করছে, যেই ফর্মটা সাবমিট হচ্ছে, সেই ফর্মটা, কোন ফর্মটা সাবমিট হচ্ছে, আমার এই দেখতে পাচ্ছি যে ফর্মটা, সেই ফর্মটা সাবমিট হচ্ছে, ও জেনারেট করছে। তাহলে আমার এই যে ইভেন্টটা যেটা জেনারেট হলো, তার সোর্স কে হবে, এই ফর্মটা, এই পুরো ফর্মটা। ঠিক আছে, বেশ। তো যেহেতু আমি ইভেন্ট অবজেক্টটার মধ্যে, যেটাকে আমি এখনই পাস করলাম, এই যে ই বলে ক্যাচ করেছি, তার মধ্যে আমি পুরো ব্যাপারটার একটা ইনফরমেশান পেয়ে যাচ্ছি, যে কে জেনারেট করছে, কোত্থেকে জেনারেট করছে, কী জেনারেট করছে। তো এখানে আমার কাছে কিছু সুবিধাও আছে, আমি এখন সেটা দেখতে পাচ্ছি না। আমি একটা কাজ করি, আমি নিচে একটা বাটন বানাই, তাহলে ব্যাপারটা দেখাতে পারবো। এখানে আমি একটা অন ক্লিক লিখছি, মানে পেজটা রিলোড হবে না, ওই কনসোল লকটা দেখা যাবে অ্যাকচুয়ালি। হ্যান্ডেল CLI, এখানেও ইভেন্টটাকে পাস করাবো। তো এখন যখন ইভেন্টটাকে লিখছি এখানে, তো যখন এই বাটনটাকে ক্লিক করবো, কোন বাটনটা, এই বাটনটাকে যখন ক্লিক করবো, তখন কিন্তু ইভেন্টের মধ্যে একটা ক্লিক ইভেন্ট থাকবে। কার করেসপন্ডিং ক্লিক ইভেন্ট, এই পার্টিকুলার বাটনটার করেসপন্ডিং ক্লিক ইভেন্ট। যখন ফর্মটা সাবমিট হবে, তখন এই ইভেন্টটার মধ্যে কি থাকবে, ফর্ম সাবমিট ইভেন্ট। কার করেসপন্ডিং, এই ফর্মটার করেসপন্ডিং, মানে অ্যাজ সিম্পল অ্যাজ, আর এর থেকে বেশি কিছু। বেশ, এটা করলাম। এবার আমি এই ইভেন্ট হ্যান্ডলারটা একবার লিখে নিই, হ্যান্ডেল ক্লিক ই লিখছি, আবার প্যারামিটারটার নাম, আর ইটাকে কনসোল লক করছি। ঠিক আছে, আমার কাছে একটা বাটন আছে, আমি যদি এটা ক্লিক করি, দেখো নিচে একটা পয়েন্টার ইভেন্ট আছে। অ্যাকচুয়ালি ওটাকে ক্লিক ইভেন্ট বলে না, পয়েন্টার ইভেন্ট বলে। আমি বোঝার সুবিধার জন্য আমি ক্লিক ইভেন্ট বলছি, মানে ক্লিকটাকে পয়েন্টার ইভেন্ট বলে। যতবার আমি এটাকে ক্লিক করবো, দেখো নিচে পয়েন্টার ইভেন্ট লেখাটা আছে, মানে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট। কী অবজেক্ট, ইভেন্ট অবজেক্ট। যাই হোক, এর মধ্যে কী কী পাচ্ছি, মানে কী কী ইনফরমেশান পাচ্ছি আমি দেখে নেওয়া যাক, জিনিসটাকে এক্সপ্যান্ড করে। ট্রাস্টেড কি না, এসব সিকিউরিটি হ্যান ত্যান আছে। এই অল্ট কি ফলস, আচ্ছা অল্ট কি ফলস। আচ্ছা, আমি যদি অল্ট কিটাকে প্রেস করে এটাকে ক্লিক করি, তো দেখো অল্ট ক্লিকটা ট্রু আসছে, মানে আমি অল্ট, যেটা আমাদের কিবোর্ডে যেটা থাকে না অল্ট, ওটাকে হোল্ড করে রেখে বাটনটাকে ক্লিক করলে এই প্রপার্টিটা ট্রু দেবে। আর যদি ওটাকে হোল্ড না করে ক্লিক করি, তাহলে দেখো এই প্রপার্টিটা ফলস ছিল আগের বার, এই ফলস ছিল। তো তুমি যদি কোনো তোমার ওয়েব পেজে ফাংশনালিটি বানাতে চাও, যে অল্ট প্লাস ক্লিক করলে একটা কিছু হবে, তো তুমি ইজিলি এই ইভেন্ট অবজেক্টটার থ্রুতে এই প্রপার্টিটাকে দিয়ে ভেরিফাই করে নিতে পারো যে অল্ট কিটা প্রেসড ছিল কি ছিল। বেশ, এটা একটা গেল। ক্লায়েন্ট এক্স ক্লায়েন্ট ওয়াই মানে কি, মানে কোন জায়গায়, মানে কোন এক্স কোঅর্ডিনেট কোন ওয়াই কোঅর্ডিনেটে আমার পয়েন্টারটা ছিল যখন আমি ক্লিক করেছি। কন্ট্রোল কি মানে কি, আমি ক্লিক করার সময় কন্ট্রোল কিটাকে প্রেস করেছিলাম কিনা, যদি প্রেস করে থাকতাম ট্রু আসতো, যদি প্রেস করে নেই এই মুহূর্তে, ছিলাম না যখন ক্লিক করেছি, ফলস এসেছে। ঠিক আছে, আর কি কি এসছে, ডিফল্ট প্রিভেন্টেড, এই ব্যাপারটাকে নিয়ে আমাদের কাজ আছে, পরে বলছি। বেশ, বাকি আরও জিনিসপত্রগুলো তোমরা চাইলে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের এগুলোই দরকার আছে, এই কয়েকটা জিনিস আমি জাস্ট বেসিক কয়েকটা জিনিস বললাম। বেশ, এইটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, কারণ এরপর আমরা ইভেন্টটাকে নিয়ে একটা ফাংশন কল করবো, জাস্ট এই ইভেন্ট অবজেক্টটাকে। কোনো কোয়েশ্চেন আছে? সেম দাদা বলছিলাম, হ্যাঁ বল। হ্যাঁ বলছিলাম, ওখানে কি ওই ই লিখতে হবে? ই কেন লিখতে হবে? একটা ফাংশনের মধ্যে তুই যাই পাস করাস না কেন, সেখানে প্যারামিটারের নাম তো তুই যা খুশি দিতে পারিস। না, অন ক্লিকে যেটা ওই হ্যান্ডেল ক্লিক ব্র্যাকেটে ইভেন্ট লিখলাম, লিখতে হবে, কারণ এখানে ভ্যারিয়েবলটার নাম ইভেন্ট। আমি তো বললাম, যখন ফর্ম সাবমিট হবে তখন ইভেন্টের মধ্যে থাকবে এই সাবমিট ইভেন্ট, যখন ক্লিক হবে তখন ইভেন্টের মধ্যে থাকবে পয়েন্টার ইভেন্ট। এবার এই জিনিসটা অ্যাজ এ
আর্গুমেন্ট পাস হচ্ছে এই ফাংশনটা, মানে সরি এই ফাংশনটা। যখন বাটনটা ক্লিক হচ্ছে আমার এই ফাংশনটা, এই হ্যান্ডলারটা কল হচ্ছে। যখন কল হচ্ছে তখন এই ইভেন্ট অবজেক্টটা অ্যাজ এ প্যারামিটার পাস হচ্ছে এই ফাংশনটার কাছে। তো আমি প্যারামিটার মানে সরি অ্যাজ এ আর্গুমেন্ট, তাহলে প্যারামিটার নাম আমি যা খুঁজে দিতে পারি, তুই ওখানে নিজের নামও দিতে পারিস। আচ্ছা হ্যাঁ, মানে শুধু টাইপটা বলে দিচ্ছে ও কি, টাইপ এখানে নেই, এটা ডাইনামিক্যালি টাইপ। জাভাস্ক্রিপ্টে মানে কোথাও দেখেছিস ইভেন্টটা কি সেটা বলে দিচ্ছে। ইন্টিজার নাকি পয়েন্টার ইভেন্ট নাকি কোথাও লিখেছি কোথাও কিছু? খালি না, মানে নামটা, খালি ভ্যারিয়েবলের নামটা। ইভেন্টটা অটোমেটিক অটোমেটিক তৈরি হওয়া একটা ভ্যারিয়েবল ধরে নেয়, যার মধ্যে অটোমেটিক্যালি সেই ইভেন্টটা চলে যায়, যে ইভেন্টটা এই সময় মানে যেই সময় তুই দেখছিস সেই সময় অফার হচ্ছে। মানে এই ইভেন্টটার মানে বাটনে ক্লিক করলাম, এবার ওই ফাংশনটা কল হলো, এবার কল হওয়ার পরে ওই কনসোল ডট লগ করে যেটা আসলো সেটাকে মানে প্রিন্ট করিয়ে এই দিলাম। ই এর এবার মধ্যে কে যাবে? ই এর মধ্যে ইভেন্টটা আসবে। এই জিনিসটা আসবে তো। হ্যাঁ তো এই এই যে যেটা দেখতে পাচ্ছি যেটা, হ্যাঁ, এটা এই ইভেন্টটা, আর কিছু না। ওই আমি ওটাকে মানে ওই ফাংশনের বাটনের মধ্যে অ্যাক্সেস করেছি ই দিয়ে। তুই একটা ফাংশনে কল করতে পারিস, সেই ফাংশনের মধ্যে যা কিছু ভ্যালু পাঠাতে পারিস, সেই ফাংশনটার মধ্যে সেটাকে এক্স ওয়াই দিয়ে অ্যাক্সেস করতে পারিস তো। কিন্তু অরিজিনাল মেন ফাংশনে সেটাতে এক্স ওয়াই নাই থাকতে পারতো, সেটাতে এবি থাকতেই পারতো। তুই ধর একটা সামেশনের ফাংশন বানিয়েছিস, তার মধ্যে দুটো প্যারামিটারের নাম দিয়েছিস এক্স আর ওয়াই, অথচ মেন ফাংশনের মধ্যে তুই ভ্যারিয়েবল দুটো নাম দিয়েছিস এ বি। তো তুই যখন সামকে কল করছিস তুই এ বি দিচ্ছিস, তো তুই ফাংশনের মধ্যেও কি এ বি দিয়ে অ্যাক্সেস করবি নাকি এক্স ওয়াই দিয়ে অ্যাক্সেস করবি? বুঝেছি। কি দিয়ে অ্যাক্সেস করবি? ফাংশনে যেগুলো মানে প্যারামিটার হিসেবে নেওয়া হয়েছে সেগুলো দিয়েই অ্যাক্সেস করব। ফাংশনে এক্স ওয়াই লিখেছিস আর মেন ফাংশন দিয়ে পাঠিয়েছিস এ বি, তাহলে এক্স ওয়াই দিয়ে অ্যাক্সেস এক্স করব। ওয়াই দিয়ে অ্যাক্সেস করবি। তো আমি এখানে পাঠিয়েছি ইভেন্ট আর আমি এখানে লিখেছি ই, তাহলে মানে আমি এখানে ই দিয়ে অ্যাক্সেস করবো এই জিনিসটাকে। আচ্ছা সেম কনসেপ্ট। ধরে এটা সামের মধ্যে এই এই যে জিনিসটা, এখানে কে রিপ্লেস হচ্ছে? এই ইভেন্টটা রিপ্লেস হচ্ছে। যখন কল হচ্ছে ই এর জায়গায় এ আসছে। হ্যাঁ। তুই এখানে 10 দিতাম আমি, 10 আসতো ইতে। হ্যাঁ হ্যাঁ, যদি তোর নামটাই লিখি আমি এখানে স্ট্রিং, ও এখানে ডবল অলরেডি দিয়ে দিয়েছি, সিঙ্গেল, ঠিক আছে। তো ক্লিক করলে তোর নামটা লেখা আসবে। হ্যাঁ এ কোথায় যাচ্ছে? এই স্ট্রিংটা কোথায় যাচ্ছে? ই এর মধ্যে যাচ্ছে। ওই ই এর মধ্যে যাচ্ছে, ইটাকে যেটার মধ্যে কনসোল লক করছি সেটা। এবার আমি এখানে তোর নামটা না পাঠিয়ে আমি কি পাঠাচ্ছি? আমি একটা অবজেক্ট পাঠাচ্ছি। সেটা কে তৈরি করেছে? আমি তো তৈরি করিনি। তা কে তৈরি করলো? অটোমেটিক তৈরি হয়েছে ইভেন্ট। ওই ইভেন্টটা কি? ইভেন্টটা হচ্ছে একটা অটোমেটিক্যালি তৈরি হওয়া অবজেক্ট, যার মধ্যে এই বাটনটায় ক্লিক করলাম, একটা ইভেন্ট জেনারেট হচ্ছে। যেই ইভেন্টটা যখন জেনারেট হয় সেই ইভেন্টটার ইনফরমেশনটা তখন এর মধ্যে স্টোর হয়ে যায় অটোমেটিক। আমি কিছু করিনি, আমি খালি পাস করেছি। মানে ওই যে ইভেন্টের ইনফরমেশন, ওই ইনফরমেশনটা মানে কার, বাটনের তো? অবশ্যই বাটনের। হ্যাঁ। আবার যখন ফর্ম সাবমিট করব, যখন আমি এটাতে পেজটা রিলোড হচ্ছে, এখন আমি এটাকে হল্ট করিনি তার জন্য আমি দেখাতে পারছি না। তো যখন আমার ফর্মটা সাবমিট হবে তখন ওই ইভেন্টের মধ্যে সাবমিটের রিলেটেড সব ইনফরমেশন থাকবে। তখন আর এই ক্লিক রিলেটেড ইনফরমেশন থাকবে না। অল্ট প্রেস আছে কিনা, কন্ট্রোল প্রেস আছে কিনা, শিফট প্রেস আছে কিনা, এগুলো সব ক্লিক রিলেটেড। ঠিক আছে? ঠিক আছে, কোশ্চেন আছে কারোর কোনো? হ্যাঁ দা ঠিক আছে। আচ্ছা, বাকি আর কারোর কোনো ডাউট আছে এই ব্যাপারটাতে, এটা কি করলাম সেটা নিয়ে? কোনো ডাউট থাকলে করতে পারো। না না, ঠিক আছে। ঠিক আছে, পুরো ব্যাপারটা ক্লিয়ার। বেশ, তো সেম যে জিনিসটা আমি এখানের কেসটা তুই এক্সেপশন হ্যান্ডলিং এর মতন বলতে পারো, ওই এক্সেপশন হ্যান্ডলিং এর কোন জিনিসটার সাথে ম্যাপ করছে? ওই ওখানেও তো ই দিয়ে করেছিলাম, মানে ই দিয়ে এক্সেপশনটা মানে ক্যাচ করেছিলাম, ট্রাই ক্যাচের মধ্যে ওরকম ভাবে দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে অটোমেটিক্যালি যদি কোনো এক্সেপশন জেনারেট হয় সেটা ওই এর মধ্যে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখানেও সেম জিনিস। অটোমেটিক্যালি
এই ইভেন্টটার মধ্যে যাই ইভেন্ট অকার হচ্ছে সেটা স্টোর হয়ে যায়। এবার এই জিনিসটাকে আমি পাস করিয়ে দিচ্ছি আমার ইভেন্ট হ্যান্ডলারটাকে, তো আমি সেখানে এটাকে দিয়ে ধরে নিচ্ছি। তুমি চাইলে এখানে অন্য নাম দিতেই পারো, তুমি এখানে ABCDX দিতেই পারো। কমন কনভেনশন যেহেতু ইভেন্ট, তো আমরা এখানে লিখি, আর কিছু না। এইটুকুটা একদম ক্লিয়ার তাহলে সবার, তাই তো? বেশ। তো সেম যেই জিনিসটা আমি বাটন ক্লিকের সময় করছিলাম, যে আমি দেখতে পাচ্ছিলাম, কেন দেখতে পাচ্ছিলাম? কারণ আমার পেজটা রিলোড হচ্ছিল না, পেজটা রিলোড হচ্ছিল না। এবার ফর্মের ক্ষেত্রে সেটা আমি রিলোড হয়ে চলে গেল, রিলোড হয়ে গেল। তাহলে আমায় কি করতে হবে? আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে ডিফল্ট যে বিহেভিয়ারটা আমি এখানে লিখেছি, দেখো, হল্ট দ্য ডিফল্ট ফর্ম সাবমিশন। তা ডিফল্ট ফর্ম সাবমিশন যেটা, সেটাকে আমাকে আটকাতে হবে। তা ডিফল্ট ফর্ম সাবমিশনের বিহেভিয়ার কি? ব্রাউজারটাকে রিলোড করা। সেটাকে যদি আমি আটকে দিই তাহলে ব্রাউজার রিলোড হবে না। কি করে আটকায় সেটাকে? এবার দেখো, এটাকে ক্লিক করছি, ফর্মটা সাবমিট হচ্ছে না। আমি এটাকে প্রিন্ট করতে ভুলে গেছি। এবার দেখো, তুমি এই সাবমিট ইভেন্টটাকে কিন্তু চোখে দেখতে পাচ্ছ, ব্রাউজারটা কিন্তু রিলোড হলো না। দেখে নেওয়া যাক কী কী আমি ইনফরমেশান পাচ্ছি। ট্রাস্টেড মাস্টেড আছে, দেখো এখানে কিন্তু আর ওই অল্ট প্রেসড, কন্ট্রোল প্রেসড এসব কিন্তু হ্যান ত্যান নাই। কেন থাকবে? কারণ ওগুলো তো ক্লিকের করেসপন্ডিং। আমি ফর্ম সাবমিট করছি, ওখানে অল্ট প্রেস করা আছে নাকি কন্ট্রোল প্রেস করা আছে সেগুলো নিয়ে তো আমার কিছু কাজ নাই সেগুলো, ঠিক আছে? সেম জিনিসটা আমি যদি আবার এইটাতে ক্লিক করি, দেখো পয়েন্টার ইভেন্ট আসছে আমার কাছে। এখানে দেখো আবার ওইগুলো অল্ট কি, তারপর ক্লায়েন্ট এক্স ক্লায়েন্ট হয়, মানে মাউসটা কোথায় আছে, কত নম্বর এক্স পজিশন, কত নম্বর ওয়াই পজিশন, মানে কোঅর্ডিনেটটা বেশি, ঠিক আছে? এইগুলো তো বোঝা গেল এই ব্যাপারটা, যে ইভেন্ট, এই যে ভ্যারিয়েবলটা, এর মধ্যে যখন যে ইভেন্টটা অকার হয় তখন সেই ইভেন্টের ইনফরমেশানটা অটোমেটিক্যালি ঢুকে যায়। আমি যদি সেটাকে আমার ফাংশনে পাস করাই, সেই ফাংশনে আমি সেটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারি। আর কি, আর হচ্ছে এই ইভেন্ট যেটা, ইভেন্ট অবজেক্ট যেটা, তার মধ্যে একটা ফাংশন থাকে প্রিভেন্ট ডিফল্ট বলে, যার কাজ কি? যার কাজ হচ্ছে কোনো একটা ইভেন্টের যা ডিফল্ট বিহেভিয়ার, যেমন আমার এই ফর্ম সাবমিটের ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে ব্রাউজারটাকে রিলোড করা, তো সেটাকে প্রিভেন্ট করছি আমি, ওই জন্য ফাংশনটার নাম হচ্ছে প্রিভেন্ট ডিফল্ট, মানে ডিফল্ট বিহেভিয়ারটাকে প্রিভেন্ট করা। এই লাইনটা ক্লিয়ার? তো ফার্স্ট স্টেপটা আমার এই একটা লাইনেই ডান। এটা ক্লিয়ার তো? এগোচ্ছি তাহলে নেক্সট। হ্যাঁ ক্লিয়ার। তো এইবারে যেহেতু আমি প্রিভেন্ট ডিফল্ট করে দিয়েছি, এবার দেখো তুমি এখানে যাই ভ্যালু দাও, সেটা ঠিক হোক চাই ভুল হোক, ফর্মটাকে তুমি সাবমিট করতে পারবে না। ফর্মটা সাবমিট কোনো মতেই হবে না, কারণ আমি তো প্রিভেন্ট ডিফল্ট করে দিয়েছি। প্রিভেন্ট ডিফল্ট মানে ফর্ম ব্রাউজার রিলোড হবে না, মানে ফর্মটা সাবমিটই হবে না বেশি। তো তুমি এখানে ঠিক ভ্যালু দিলেও ফর্মটা সাবমিট হবে না। মানে এবার আমার কাজ হচ্ছে, আমি যেহেতু ফর্ম সাবমিশনটাকে আটকেছি, তাহলে আমারই আবার কাজ হচ্ছে ফর্ম সাবমিশনটাকে হওয়ানো। আমার হাতে এবার পুরো কন্ট্রোলটা আছে। আমি যখন চাইবো তখন আমি ফর্মটাকে সাবমিট করাবো, আমি যখন চাইবো না আমি তখন করাবো না। এবার ওসব আসছি, থার্ড স্টেপে আসবো ওগুলো। সেকেন্ড স্টেপটা আপাতত করা যাক, যে আমি ভ্যালিডেট করব ইউজার নেমটাতে 3টে ক্যারেক্টার আছে কিনা সেটা আমি ভ্যালিডেট করব। তো ইউজার নেমটার আইডি কী ছিল? ইউজার নেমই ছিল। তো আমি না 3টে ভ্যারিয়েবল বানিয়ে নিয়ে কনস্ট্যান্ট বানাচ্ছি, ঠিক আছে? কারণ ওগুলোকে আমি চেঞ্জ করব। কনস্ট ইউজার নেম ইকুয়ালস টু কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কী ছিল আইডিটার নামও ছিল ইউজার নেম। আচ্ছা, আর কি নেব? আর নেব হচ্ছে পাসওয়ার্ড ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কী ছিল আইডিটা? পাসওয়ার্ড কী ছিল? আর একটা কি, কনফার্ম পাসওয়ার্ড। তো ওটা হচ্ছে কনফ পাসওয়ার্ড ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডিটার কি নাম ছিল? আইডিটার নাম ছিল
conf ড্যাশ পাসওয়ার্ড। তো এই তিনটে ভ্যারিয়েবলে এই তিনটে ইনপুট বক্স এবার আমার কাছে চলে এসেছে। তো আমার কাজ হচ্ছে এই তিনটের ভ্যালুকে এবার নিয়ে চেক করা। ডট ভ্যালু করবো, দেখবো কী ভ্যালুটা দিয়ে ভ্যালিডেট চেক করবো কী হচ্ছে না হচ্ছে। আমি দেখবো ইফ ইউজার নেম ডট ভ্যালু, আচ্ছা আমি সবার আগে ইউজার নেম ডট ভ্যালু প্রিন্ট করি, ঠিক আছে। ইউজার নেম ডট ভ্যালু, ইউজার নেমে আমি একটা নেম দিই, সাইন আপ ক্লিক করব, দেখো নেম লেখাটা আসছে, যাই দেবো নেম 234, তো নেম 234 লেখাটা আছে। আর এই বারবার এই অবজেক্টটা প্রিন্ট হচ্ছে কারণ আমি এখানে এই কনসোল লক করে রেখেছিলাম। তা এবার আমি এখানে যাই দেবো না কেন নিচেই লেখাটা চলে আসবে, কেন? কারণ আমি ভ্যালুটাকে প্রিন্ট করেছি। তো এবার আমার কাজ হচ্ছে এই যে ভ্যালুটা, এই টোটাল জিনিসটা, এর লেন্থটা চেক করা যে 3-এর বেশি আছে, ব্যাস ডান। আমি দেখবো এবার যে ইফ ইউজার নেম ডট ভ্যালু, এবার লেন্থ কী করে পায় জাভাস্ক্রিপ্টে, ডট লেন্থ করে দেখি আসে কিনা, এই কনসোলটা করে দেখছি, ঠিক আছে, আসছে। আমি এখানে একটা স্ট্রিং লিখছি হ্যালো ওয়ার্ল্ড, এখানে এসে ডট লেন্থ, এটা কিন্তু কোনো ফাংশন না, এটা একটা প্রপার্টি। তো লেন্থ এন্টার মারলে দেখো আসছে 11। তাহলে আমি এখানেও সেম কাজ করব, ইউজার নেম ডট ভ্যালু, এই ইউজার নেমটা কি, ইউজার নেমটা হচ্ছে আমার এই টেক্সট বক্সটা, আচ্ছা ডট ভ্যালু বললাম মানে কি হলো, এই টেক্সট বক্সটা থেকে ভ্যালুটা পেলাম অ্যাজ এ স্ট্রিং, তারপর আবার ডট লেন্থ করলাম মানে কি হলো, এই যে পুরো স্ট্রিংটা ছিল তার লেন্থটা পেলাম, ঠিক আছে। এটা হচ্ছে এই পুরো কাজটা, ইউজার নেম ডট ভ্যালু ডট লেন্থ। প্রথমে ইউজার নেমটা হচ্ছে আমার টেক্সট বক্সটা, ডট ভ্যালু মানে হচ্ছে ওর মধ্যে যে স্ট্রিংটা লিখেছি সেইটা, আর ডট লেন্থ মানে হচ্ছে ওই স্ট্রিংটার যে লেন্থটা সেইটা। এবার আমি চেক করবো যে এটা কি গ্রেটার দ্যান 3, যদি হয় আপাতত কনসোল লক করছি, ভ্যালিড ইউজার নেম, আর এলস কনসোল লক করছি ইনভ্যালিড ইউজার নেম। এবার দেখো আমি যদি এখানে দুটো কিছু লিখি, রাম লিখছি, দিয়ে সাইন আপে ক্লিক করছি, লেখা আসছে ইনভ্যালিড ইউজার নেম, কারণ কি গ্রেটার দ্যান 3 হতে হবে। যদি আমি রামা করে দিই একটা এক্সট্রা, এবার আসছে ভ্যালিড। তো যখনই 3-এর বেশি হয়ে যাবে লেন্থটা, তখনই লেখাটা আসবে ভ্যালিড ইউজার। তা আপাতত আমি প্রিন্ট করছি, পরে কাজটা করব। আচ্ছা এবার যেহেতু প্রিন্ট করে নিয়েছি, এবার নিচে একটা লেখা আনবো, ঠিক আছে। এই যে প্রিন্টটা এখানে হচ্ছে না কনসোলে, আমি তো একটা ইউজার তো আর কনসোলে দেখে না, সে ব্রাউজারে দেখে, তা আমি নিচে লেখাটা আনবো। আমি কি করছি, আমি এই যে ইনপুটটাকে বানিয়েছিলাম ইউজার নেমের, তার নিচে একটা স্প্যান লিখছি, সেই স্প্যানটার একটা আইডি দিচ্ছি ইউজার নেম মেসেজ, ঠিক আছে, ফাঁকা একটা স্প্যান যার আইডি আছে ইউজার নেম মেসেজ। সেম জিনিস আমি এই 3টেতেই দেবো, পাসওয়ার্ডেও দেবো। পাসওয়ার্ডের ইনপুটটা এটা, তার তলাতে একটা স্প্যান বানাবো, আইডিটা দেবো হচ্ছে পাসওয়ার্ড মেসেজ, আর কনফার্ম পাসওয়ার্ডের যেটা ছিল এইটা, এর নিচেও সেম জিনিসটা দেবো, আমি লিখবো কনফ পাসওয়ার্ড মেসেজ, ঠিক আছে। বেশ, এই যে লেখাটা হচ্ছিল ভ্যালিড ইউজার নেম আর ইনভ্যালিড ইউজার নেম, এই ব্যাপারটা এবার আমি এখানে না করে করবো হচ্ছে এইখানে ইউজার নেম মেসেজ। আপাতত ফাঁকা, তো যেহেতু ফাঁকা এখানে কিছু দেখতে পাবে না, যখনই কোনো ভ্যালু দেবো তখনই এখানে লেখাটা আসবে। তো এই ভ্যালিড ইউজার নেমটা এখানে না করে আমি কোথায় করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কি আইডিটা, ইউজার নেম মেসেজ ডট ভ্যালু ইকুয়ালস টু এটা। আর এই সেম জিনিসটা এইখানে হবে। এবার যদি আমি এখানে রাম লিখি,
ইউজার নেম মেসেজ ইউজার লেখাটা ভুল লিখলাম। ও ভ্যালু না তো, সরি, ইনার এইচটিএমএল। ইনভ্যালিড ইউজার নেম কিছু লিখিনি, ফাঁকা ছিল, ক্লিক করেছি, দেখো নিচে লেখা আছে ইনভ্যালিড ইউজার। যদি রাম লিখি, ক্লিক করি, ইনভ্যালিড ইউজার নেম লেখাটাই থাকবে, কিন্তু এখানে রামা লিখে দিই, ঠিক আছে। এবার যদি কালারটাকে আমাকে চেঞ্জ করতে হয়, সেটাও দেখালাম একটু আগে, আমি যা ওই এই কারণেই ওই আগের জিনিসটা দেখালাম। তো এবার জিনিসটাকে আমি কি করব, একটা ভ্যারিয়েবলে স্টোর করে নেবো এই পুরো ব্যাপারটা। আমি এখান থেকে কেটে দিয়ে আর একটা কনস্ট বানাই, ইউজার নেম মেসেজ। এবার পুরো ইউজার নেম মেসেজ যে স্প্যানটা, সেটা আমার এই ভ্যারিয়েবলটার মধ্যে রয়েছে, ইউজার নেম মেসেজ। এবার আমি এখানে কি করব, ইউজার নেম মেসেজ ডট ইনার এইচটিএমএল, ওইটা ইউজার নেম মেসেজ ডট ইনার এইচটিএমএল, এইটা আর কি, আর হচ্ছে ইউজার নেম মেসেজ ডট স্টাইলে আমি কি করব, কালার হচ্ছে গ্রিন, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। সেম জিনিসটা নিচেতেও থাকবে, কালার হয়ে যাবে রেড। এবার যদি রাম লিখে সাইন আপ করি, লাল রঙের ইনভ্যালিড ইউজার নেম লেখা আসবে। যদি একটা 4টে করে দিই, কোনো রকম কোনো ডাউট আছে? কিছু ডাউট আছে? না ঠিক আছে। আচ্ছা, বাকিরা বুঝতে পারছো? কোনো রেসপন্স নাই কারণ? আরে ডাউট থাকলে সেটাও তো বলতে হবে, নাহলে আমি বুঝবো কি করে? কি মুশকিল, ভারী সমস্যা। নিজের সমস্যা নিজের কাছে রেখে দিলে তো সারা জীবন নিজের কাছেই থেকে যাবে। বেশ, আমার এটা গেল। এবার পাসওয়ার্ডের ভ্যালিডেশনটা করে ফেলি। আচ্ছা, আমি না 3টে বুলিয়ান, ঠিক আছে, ওটা পরে আছে, ঠিক আছে। এটা আমার গেল ইউজার নেমের ভ্যালিডেশন। এবার আমি পাসওয়ার্ডের ভ্যালিডেশনটা করে ফেলি। পাসওয়ার্ডের প্রথম ভ্যালিডেশনটাই ছিল হচ্ছে মিনিমাম 8 টাকার একটা থাকতে হবে। আমি দেখো ইফ পাসওয়ার্ড ডট ভ্যালু ডট লেন্থ ইজ লেস দ্যান 8, তাহলে ইনভ্যালিড। ইনভ্যালিডের জন্য আবার ওই মেসেজ দেখাবো, তো তার জন্য আমার ওই স্প্যানটা কি ছিল, স্প্যানটা আছে পাসওয়ার্ড এমএসসি। পাসওয়ার্ডে তো আপার কেস, লোয়ার কেস আর স্পেশাল ক্যারেক্টার ওইগুলো তো থাকবে। হ্যাঁ, থাকবে, সব থাকবে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি পাসওয়ার্ড মেসেজ। তাহলে আমি এখানে কি করব, পাসওয়ার্ড মেসেজ ডট ইনার এইচটিএমএল এ লিখে দেবো হচ্ছে আচ্ছা, একটা ইউজফুল কিছু লিখছি, ভ্যালিড ইনভ্যালিড না লিখে না, এখানে ইনভ্যালিড লিখেছিলাম তো, ইনভ্যালিড না লিখে
username must be of length greater than 3. Password must be of length greater than 3. মানে যখন নিজের মেসেজে দিচ্ছি তখন ইউজফুল কিছু দিতে হবে, স্টাইলটাও সেম। এবার যদি আমি এখানে ছোট রকম একটা ইউজার নেম দিই তাহলে লেখাটা ঠিকঠাক আসবে। আচ্ছা, পাসওয়ার্ড যদি আমি ছোট কিছু যদি এটাই আসবে। আচ্ছা, স্টাইলটা আসবে না, ও ইউজার নেম পাসওয়ার্ড মেসেজ। পাসওয়ার্ড মেসেজ ঠিক আছে। কিন্তু যদি এটা বেশি হয়, যদি 8টা ক্যারেক্টারের থেকে বেশি হয়ে যায় তাহলে আমায় কী করতে হবে? তাহলে আমায় দেখতে হবে সেখানে আপার কেস ক্যারেক্টার আছে কিনা, লোয়ার কেস ক্যারেক্টার আছে কিনা, নাম্বার আছে কিনা, আর স্পেশাল কেস ক্যারেক্টার আছে কিনা। আমি সব কটা দেখাবো না, আমি খালি একটা কি দুটো দেখাবো, বাকি সেম সেম ওয়েতে হয়, তোমরা নিজেরা ট্রাই করো। আমি দেখছি লো আপার কেস ক্যারেক্টার আছে কিনা, ঠিক আছে। কি করে দেখবো? আমি দেখবো আমি একটা লুপ চালাবো, ফর পুরো 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 যে পুরো যে পাসওয়ার্ডটা আছে না, পুরো পাসওয়ার্ডটা মানে ভ্যালুটা মানে যত ধরো পাসওয়ার্ডের 8টা ক্যারেক্টার আছে, তো 8টা ক্যারেক্টারের সব কটা ক্যারেক্টারকে আমি চেক করবো যে এখানে একটাও ইসে আছে কি, কী বলে, আপার কেস আছে। তো আমি কী দেখবো? আমি দেখবো আগে কত দূর অবধি চালাবো হচ্ছে পাসওয়ার্ড ডট ভ্যালু ডট লেন্থ আর কি আই প্লাস প্লাস। তা আমি দেখবো যে ইফ যদি একটাও পেয়ে যাই, যদি একটাও আমি আপার কেস ক্যারেক্টার পেয়ে যাই তা আমি ব্রেক করে যাবো, কারণ আমার তো একটাই দরকার ছিল না, মানে মিনিমাম একটা আপার কেস থাকবে। আমি দেখবো যে ইফ পাসওয়ার্ড আই is greater than equals to a and password I is less than equals to z, then কি করছি, দেন আমি একটা এখানে একটা আমি মেসেজ দেখাচ্ছি, এত কিছু করছি না, ঠিক আছে। আমি খালি কনসোল লক করছি আপাতত। কনসোল লক করছি যে ফাউন্ড আপার কেস দিয়ে ব্রেক। এই ব্যাপারটা কী হলো যদি বুঝতে না পারো আমি বলছি, আর কাজটা কী হচ্ছে দেখে নি। তা আমি যদি একটা পাসওয়ার্ড দিই 3টে ক্যারেক্টারের, তাহলে তো ইনভ্যালিড। 4 5 6 7 8 9 10টা ক্যারেক্টার দিয়ে দিয়েছি, তাতেও নিচে ওই লেখাটা আসছে না, কিন্তু ফাউন্ড আপার কেস। একটা আপার কেস দিচ্ছি, ঠিক আছে, ক্যাপিটাল এ, তাতে হলো না। আচ্ছা, ও পাসওয়ার্ড আই না, পাসওয়ার্ড ডট ভ্যালু ডট আই। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা যেহেতু এসে গেছে, সেহেতু ওই নিচের ওই লেখাটা আর আসেনি যে পাসওয়ার্ড মাস্ট বি অফ লেন্থ গ্রেটার দ্যান 8। এবার একটা আমি আপার কেস দিচ্ছি, ক্যাপিটাল এ, ফাউন্ড আপার কেস। এবার এটা কি হলো? অ্যাস কি জানা আছে? ASCII কি আমেরিকান সোসাইটি হ্যান ত্যান কী সব হয়, ফুল বলে আমার মনে নেই, ওই ছোটো এটা ASCII আর কথায় উচ্চারণ করা হচ্ছে অ্যাসকি। এটা জানা আছে কারো? শুনেছি, এখন মনে পড়ছে না। আচ্ছা,
কম্পিউটার, দাদা বলছিলাম হ্যাঁ বল। বলছিলাম এখানে ওই 65, 90 এগুলো কাজ করবে তো, মানে এ এগুলো এ কি জেড এর জায়গায়? 65 90 তুই বলে দিলিস, এগুলো কি বলতে হবে না? মানে এগুলো হ্যাঁ অ্যাসকি দিয়েই যদি নাম্বার দিয়ে করি তাহলেও তো কাজ করবে। নাম্বার দিয়েও করি না, ব্যাপারটা ওরকম নয়। ঠিক ধরেছিস, কিন্তু জিনিসটা পুরোটা জানিস না। ব্যাপারটা হচ্ছে কম্পিউটারে সব কিছুই নাম্বারের রেসপেক্টে আমরা অ্যাক্সেস করি। যা কিছু আছে সব কিছু নাম্বার, ভ্যালু। তো এই যে ক্যারেক্টারগুলো এখানে প্রিন্ট হচ্ছে, পি এ ইফ ব্র্যাকেট কোটেশান, এতগুলো সাইন, এত কিছু, এই সব কিছু মানে আমি একটা 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 করে কি এর রেসপেক্টে, কিবোর্ডে আমাদের এক একটা কি এর রেসপেক্টে এক একটা ক্যারেক্টার আমার স্ক্রিনে প্রিন্ট হয়ে আসে। তো কোন কি এর করেসপন্ডিং কোন কীরকম দেখতে শেপ প্রিন্ট হবে, ঠিক আছে, সেটা নির্ভর করে হচ্ছে আমি কোন কোন অ্যালফাবেটটাকে বা কোন সিম্বলটার প্রিন্ট করতে, মানে কোন সিম্বলটার করেসপন্ডিং কিটাকে প্রেস করেছি। এবার এখানে ধরো একটা টেবিল আছে, মানে বেসিক্যালি একটা টেবিলই থাকে, ধরো না একটা টেবিলই থাকে, মানে ধরে নাও তুমি নিজে একটা কম্পিউটার বানাচ্ছো, সেখানে তোমার কাছে সেখানে তোমার কাছে এরকম এখানে তোমার কাছে এরকম 5টা সুইচ আছে, 1 2 3 4 5, 5টা সুইচ আছে, ঠিক আছে। প্রথম সুইচটা ক্লিক করলে লেখা আছে এ, সেকেন্ড সুইচটা ক্লিক করলে লেখা আছে ই, থার্ড সুইচটা লেখা আছে আই, এটাতে লেখা আছে ও, আর এটাতে লেখা আছে ইউ। এবার এইটাকে ক্লিক করলে কী রকম লেখাটা আসবে স্ক্রিনে, এইরকম একটা লেখা আসবে। এই যে লেখাটা এরকম আসবে, মানে এরকম লেখাটা হবে, মানে এরকম একটা দাগ, এরকম একটা দাগ, তার মাঝে এরকম একটা দাগ। এই ইনফরমেশনটা মেমোরিতে কোথাও না কোথাও স্টোর আছে, মানে ফন্ট যেটাকে বলি আমরা, ফন্টের ইনফরমেশনটা। তো যেখানে স্টোর আছে সেই জায়গাটাকে আমরা কি বলছি, সেই জায়গাটা আমরা বলছি যে এ লেটারটার করেসপন্ডিং ইনফরমেশনটা ওখানে স্টোর আছে। তো সেটা কি করে পাবো, এখানে একটা টেবিল ভাবো তো, এটা যখন ক্লিক হবে তখন টেবিলের এই রোটা অ্যাক্সেস হবে, এটা যখন ক্লিক হবে টেবিলের এই রোটা অ্যাক্সেস হবে, এটা যখন ক্লিক হবে টেবিলের এই রোটা অ্যাক্সেস হবে। এগুলোর পেছনে সার্কিট বানানো থাকে, আমি ডিপে যাচ্ছি না। মানে ধরে নাও এক একটা কি এর করেসপন্ডিং এক একটা টেবিলের রো অ্যাক্সেস হয়, আর ওই টেবিলের রোগুলোতে একটা করে নাম্বার লেখা থাকে। আমি বলছি, আমি ভুলে গেছি, এটা মনে হয় 64ই থাকে। এটা আছে 64, তারপর 65, তারপর 67। 64 মানে বোঝায় হচ্ছে এ, বড় হাতের বি মানে বোঝায় 65, বড় হাতের সি মানে বোঝায় 66 অ্যান্ড সো ওয়ান, মানে চলতে থাকে। ঠিক সেরকমই এই, মানে আমার সব মুখস্থ নেই, কারোরই মুখস্থ থাকে না। এই ব্র্যাকেটের, ক্যাপিটাল এটা 65 থেকে শুরু হয়, হ্যাঁ ওই ভুলে গেছি, আমি বললাম না 65 আর থেকে, স্মল এটা 97 থেকে 122 অব্দি চলে। 97 থেকে 122। তো এরকম যেমন এই লেটারগুলোর হয়, সেরকম এই ব্র্যাকেটের হয়, এই সিম্বলগুলোর হয়, ঠিক আছে, সেমিকোলন কোলন যা যা থাকে কিবোর্ডে সবার করেসপন্ডিং এর একটা করে নাম্বার থাকে, এইগুলোকে বলে অ্যাস্কি। আমি এখানে যখন মেরেছি যে পাসওয়ার্ডের যে ভ্যালুটা, মানে আমি কি করছি, আমি প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা একটা করে ট্রাভার্স করছি লুপে। তা আমি দেখছি একটা ক্যারেক্টার সে কি গ্রেটার দ্যান এ, এই গ্রেটার দ্যান এ এই কথাটার মানে কি, মানে ওর যে অ্যাস্কি ভ্যালুটা সেটা কি এই ক্যাপিটাল এর যে অ্যাস্কি ভ্যালু তার থেকে কি বেশি, আর ক্যাপিটাল জেডের যে অ্যাস্কি ভ্যালু তার থেকে কি কম। যদি ক্যাপিটাল এর থেকে বেশি অথবা ইকুয়াল হয়, আর ক্যাপিটাল জেডের থেকে কম অথবা ইকুয়াল হয়, তাহলে তো আমি শিওর হয়েই যাচ্ছি যে ওটা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেডের মধ্যে একটা ক্যারেক্টার, তাই নয় কি? লজিকটা কি বোঝা গেল? মানে জিনিসটা হয়তো আমি শুরুতে যখন বলেছিলাম একটু জটিল লাগছিল, যে আমরা ক্যাপিটাল চেক করব, স্মল চেক করব, আপার কেস চেক করব, মানে ওই আপার কেস চেক করব, আবার এ চেক করব। তো এই অ্যাস্কি যেহেতু আছে, তো আমি খুব ইজিলি এই ব্যাপারটা করতে পারছি। কোশ্চেন আছে কারো কোনো? ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তাহলে কাজ হবে হচ্ছে এই পুরো জিনিসটাকে বানানো নিজের।
যেহেতু বুঝতে পারছো তাহলে আমি আর করাচ্ছি না আগে কিছু। এই বাকিটা করবে, ঠিক আছে? পাসওয়ার্ডের মধ্যে আমার কী কী বাকি রইলো? পাসওয়ার্ডের মধ্যে আমার বাকি রইলো হচ্ছে আমি খালি আপার কেসটা দেখালাম, লোয়ার কেস দেখাতে হবে, নাম্বার দেখাতে হবে, স্পেশাল কেস ক্যারেক্টার দেখাতে হবে, আর কনফার্ম পাসওয়ার্ডটা দেখতে হবে যে এর ভ্যালুটা মিলছে কিনা। মানে পাসওয়ার্ডের বক্সে যে ভ্যালুটা দিয়েছি সেই ভ্যালুটা আর এই বাক্সে যে ভ্যালুটা দিয়েছি সেই ভ্যালুটা সেম আছে। ঠিক আছে, ঠিক আছে, কোশ্চেন তাহলে করতে পারো, নাহলে আজকে এইটুকুই থাকবে।